ওকে, সো ফার্স্ট অফ অল গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আশা করি আপনি অনেক ভালো আছেন। এবং আজকে আমরা হচ্ছে ফিজিক্সের ভেক্টর পড়ব। এবং ফিজিক্সের ভেক্টরের আজকে হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের থার্ড লেকচার। তো কালকে আমাদের আরেকটা লেকচার, কালকে বলতে নেক্সট ক্লাস আর কি, কালকে যেহেতু পড়া নেই পরশুদিন পড়া আছে। তো পরশুদিন হচ্ছে আমাদের ফোর্থ লেকচার হবে। মোটামুটি ভাবে থার্ড ফোর্থ লেকচারের মধ্যে ভেক্টরের সকল কনসেপ্ট গুলো হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলবো। তো বেসিকলি ক্লাস শুরু করার আগে আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করি যে আমাদের অডিও ভিডিও এন্ড আদার্স এভরিথিং ওকে আছে কিনা। তো আপনি হচ্ছে শুরুতেই বলে দিয়েছেন ক্লিয়ার আছে, দ্যাটস ফাইন। তো আরেকবার একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন যে আমরা ক্লাসটা কি শুরু করব, ইয়েস অর নো। তো আপনি একটু ইয়েস টাইপ করে দেন, ইয়েস টাইপ করার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো আমরা লেট না করে আমাদের আজকে ক্লাসটা হচ্ছে শুরু করে দিলাম। তো আরেকবার ওয়েলকাম জানিয়ে চলেন যে ক্লাসের স্লাইডটা আমরা শেয়ার করে ফেলি। ওকে, সো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের ভেক্টরের থার্ড লেকচার এবং আজকের লেকচারের প্রথম যেই টপিকটা হচ্ছে আমরা পড়বো। আজকের লেকচারের প্রথম যে পড়া যে টপিকটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ডট গুণন, বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। কি বলা হয়? ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এই যে আমাদের ডট গুণন বা ডট প্রোডাক্ট যেটা আছে ভেক্টরে, এইটার মাধ্যমে আজকে পড়াশোনা হচ্ছে আমরা শুরু করব। তো এই ডট গুণন বা ডট প্রোডাক্ট জিনিসটা কি বা এবং সেটা কিভাবে করতে হয় এটাই হচ্ছে আমরা দেখব। তো এটা রাখার জন্য প্রথমত আমরা একটা বেসিক ভেক্টর আঁকি। ধরেন এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। তো এখানে আমরা হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেই। ওকে, দেখতে ভালোই লাগতেছে। সো এই যে আমার এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে পি ভেক্টর, আর মূল বিন্দু থেকে এই পাশে যে ভেক্টরটা গেছে এটাকে আমরা বললাম হচ্ছে কিউ ভেক্টর। আমার কাছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর নামে দুইটা ভেক্টর আছে। তারা নিশ্চয়ই তাদের মধ্যবর্তী একটা কোণ আছে। তাদের মধ্যবর্তী কোণকে আমরা বললাম হচ্ছে থেটা। তাদের মধ্যবর্তী কোণকে আমরা বললাম হচ্ছে থেটা। তাহলে এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাদের ডট গুণন বা ডট প্রোডাক্টটাকে আমরা লিখতে পারি। আমার একটা ভেক্টর আছে হচ্ছে পি এবং আরেকটা ভেক্টর আছে হচ্ছে আমার কিউ। তো এই দুটাকে ডট প্রোডাক্ট করা মানে হচ্ছে যেটা ডট চিহ্ন দিবেন, যেখানে আমি একটা ডট চিহ্ন দিলাম এটাই হচ্ছে তাদের ডট প্রোডাক্ট করা বা দুইটা ভেক্টরকে ডট গুণন করা। এবং এই যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যেটা আছে, এই ক্ষেত্রে অলওয়েজ মনে করবেন কজ, ত্রিকোণমিতির যে কজ নামক জিনিসটা আছে বা কজ নামক যে রাশিটা আছে সেটা হচ্ছে ক্রিয়া করবে। তাহলে পি ডট কিউ যেটা আছে এটাকে হচ্ছে আপনি পি কিউ কস থিটা দ্বারা ডিনোট করতে পারবেন। তাহলে বেসিক্যালি আপনার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে সেই দুইটা ভেক্টর ডট গুণন আপনি কিভাবে করবেন? ওই দুইটা ভেক্টরের গুণফলের সাথে কজের যে অনুপাতটা আছে, তথা কজের কস থিটা মানে কি? ওই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যেই অ্যাঙ্গেল বা কোণটা থাকবে তার কজের অনুপাত। তাহলেই আপনি আসলে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যেটা আছে সেটা বের করে ফেলতে পারবেন। তো এখানে আমার থিটা যেটা আছে, এখানে আমার থিটা যেটা আছে, থিটাটা আসলে কি? থিটাটা হচ্ছে আমার যে পি ভেক্টর আছে এবং কিউ ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে থিটাটা আমার কি? থিটাটা আমার হচ্ছে আমার যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ নির্দেশ করে। আচ্ছা, তো কোনো প্যারা নাই, অনেক ইজি জিনিস, কিন্তু কোনো প্যারা নেই, জিনিসটা কিন্তু অনেক ইজি। তাহলে এই যে আমার ডট প্রোডাক্টের কনসেপ্টের মাধ্যমে আমরা আরো অনেক কিছু কিন্তু পড়বো। ঠিক আছে, তো আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে আরেকটু হচ্ছে বিস্তারিত পড়ি। ধরেন আমার একটা ভেক্টর আছে হচ্ছে পি, আমার একটা ভেক্টর আছে হচ্ছে পি ভেক্টর, বা আমরা ধরেন যে আরেকটা ভেক্টর এ ভেক্টর ধরি, সমস্যা তো নাই। আমরা ধরেন যে আমাদের একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর। তো এ ভেক্টরকে আমরা যদি থ্রি ডি চিন্তা করি, থ্রি ডি চিন্তা করলে এটা হচ্ছে তিনটে উপাংশ থাকবে। এখন আচ্ছা, এটা আমরা একটু অন্য পেজে করি, অন্য পেজে করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আসেন আপনাকে আমি একটু বুঝাই। ধরেন আমার মূল বিন্দু তিন পাশে আমরা থ্রি ডি যেহেতু চিন্তা করবো, থ্রি ডি চিন্তা করলে শুধুমাত্র এক্স ওয়াই না, বরং এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্ট থাকবে। এটাকে আমরা বললাম হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং থ্রি ডি চিন্তা করার কারণে আমার আরেকটা এক্সিস আসবে যেটা হচ্ছে জেড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ঠিক মূল বিন্দু, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমার কি? মূল বিন্দু। ভেরি গুড, না বোঝার কিছুই নাই। তাহলে আমার ধরেন একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর। তাহলে আপনি মনে রাখবেন ভেক্টরের ক্ষেত্রে আপনার এক্স এক্সিস বরাবর হচ্ছে ভেক্টরের আই হ্যাট কাজ করে, ওয়াই বরাবর হচ্ছে আপনার ভেক্টরের জে হ্যাট কাজ করে, এবং আপনার জেড এক্সিস বরাবর হচ্ছে ভেক্টরের কে হ্যাট কাজ করে। তাইলে আমার যে এ নামক একটা ভেক্টর আছে, এই যে এ নামক একটা ভেক্টর আছে, তাহলে এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা এটার মানটাকে বললাম হচ্ছে এ এক্স আই ভেক্টর, এরপরে হচ্ছে এ ওয়াই জে ভেক্টর, এবং পরেরটা হবে হচ্ছে
এ জেড কে ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টরকে কিভাবে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে হয়। তা আমরা বললাম আমার আরেকটা ভেক্টর আছে যেটা বি ভেক্টর, এই ভেক্টরটাকে হচ্ছে বি এক্স আই ভেক্টর, এরপর হচ্ছে বি ওয়াই জে ভেক্টর। বি ওয়াই বলতে ওয়াইটা নিচে হবে, পাশে হয়ে গেছে, মানে বি অফ ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর বি এর যে মান আছে সেইটা। এরপরে হচ্ছে বি অফ জেড ভেক্টর, সাথে হচ্ছে কে হ্যাট, কে হ্যাট বা কে ক্যাপ। এই যে মাথার উপরে একটা চিহ্ন দিচ্ছি না, যে মাথার উপরে একটা চিহ্ন দিচ্ছি না, যে কোনোটা জিনিসের মাথার উপরে, এটাকে ক্যাপও বলা হয়, হ্যাটও বলা হয়। তো ক্যাপও বলতে পারবেন, হ্যাটও বলতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। মানে এই যে আই ক্যাপ বা আই হ্যাট, জে ক্যাপ বা জে হ্যাট, কে ক্যাপ বা কে হ্যাট। তো ক্যাপ বা হ্যাট মানে মাথার টুপি। তো মানুষ আসলে দেখেন, এটা যে মানুষের একটা মাথা হয়, মানুষ ক্যাপটা আসলে কোথায় পরে? ক্যাপটা আসলে মানুষ মাথায় পরে। তো ভেক্টরের মাথার উপরে যেটা থাকে ওইটাকে হচ্ছে আমরা ক্যাপ বা হ্যাট বলে থাকি। ক্যাপ মানে টুপি, হ্যাট মানে হচ্ছে টুপি। তো ওইটার সাথে মিল রেখে আসলে নামকরণটা করা হয়েছে। তাইলে আপনি দেখেন আপনার একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আপনার আরেকটা ভেক্টর আছে হচ্ছে বি ভেক্টর, সেটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর এবং 2 নম্বর ভেক্টরকে আমরা যদি ডট গুণন করি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ভেক্টরকে ডট গুণন করলে আমার কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর হয়ে যাবে। এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, এখন এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয়ে যায়, তাহলে আমরা যেটা করবো, আই এর কম্পোনেন্ট গুলাকে হচ্ছে একসাথে করবো, জে এর কম্পোনেন্ট গুলাকে একসাথে করবো, কে এর কম্পোনেন্ট গুলাকে হচ্ছে একসাথে করব। আচ্ছা, তো এখন একটা জিনিস আসলে আপনার একটু মাথায় নিতে হবে, একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে আমার ডট গুণনের ক্ষেত্রে বা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন ত্রিকোণমিতির অনুপাতটা ক্রিয়া করে? কজ। কোনটা ক্রিয়া করে? কজ। তো সিম্পলি আপনি একটা জিনিস যদি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেন, একটা জিনিস আপনি সিম্পলি মনোযোগ দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আপনার মাথাটা হচ্ছে খুলবে, আপনার মাথাটা যথেষ্ট পরিমাণে হচ্ছে খুলবে। আচ্ছা, তাহলে দেখেন, আমার এই যে আমি ডট গুণন করব, এই যে আমি ডট গুণন করব, তো এইখানে মনে রাখবেন সমজাতীয় দুইটা ভেক্টরকে, সমজাতীয় দুইটা ভেক্টরকে আপনি যদি ডট গুণন করেন তাহলে পাবেন হচ্ছে 1। সমজাতীয় দুইটা ভেক্টরকে আমি ডট গুণন করলে পাবো হচ্ছে 1। তাহলে বিপরীত জাতীয় দুইটা ভেক্টর যেমন হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে চিরজীবন পাবো হচ্ছে 0, চিরজীবন পাবো হচ্ছে আমি 0। সমজাতীয় ভেক্টরকে ডট করলে 1 পাওয়া যায়, আর বিপরীত জাতীয় বলতে এর সাথে বি, এর সাথে সি, এর সাথে জেড, এর সাথে পি, অর্থাৎ দুইটা আলাদা আলাদা বিপরীত রকমের দুইটা ভেক্টরকে ডট গুণন করলে আমি পাবো হচ্ছে 0। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই দুইটা প্রমাণ একটু যদি দেখা দিতেন যে কেন এরকম হয়, এরকম একটা কোয়েশ্চেন আপনার মাথায় আসতে পারে না? যে স্যার এই দুইটার প্রমাণ যদি একটু দেখা দিতেন যে কেন সমজাতীয় দুইটা ভেক্টরকে গুণ করলে 1, বিপরীত জাতীয় দুইটা ভেক্টরকে গুণ করলে কেন 0। দেখেন এই যে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট আসলে কিসের উপর নির্ভর করে? আমি একটু আপনাকে দেখাই যে এই এই জিনিসগুলো কেন হয়। এগুলো কিন্তু বেসিক, যে সমজাতীয় ভেক্টরকে ডট করলে 1 হয়, বিপরীত জাতীয় ভেক্টরকে ডট করলে 0 হয়, এগুলো কিন্তু বেসিক। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার একটা ভেক্টর আছে হচ্ছে এ, আরেকটা ভেক্টর আছে হচ্ছে এ, দুইটা ভেক্টরকে আমরা ডট করলে কি হয়? প্রথম ভেক্টর দেখেন আমরা দেখাইছি কিন্তু, দুইটা ভেক্টরকে ডট করলে কি হয়? প্রথম ভেক্টর ইনটু দ্বিতীয় ভেক্টর ইনটু হচ্ছে cos থিটা, তাই না? এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, cos থিটার ক্ষেত্রে দেখেন cos 0 ডিগ্রির মানটা কত আর cos 90 ডিগ্রির মানটা কত, আমরা যদি চিন্তা করে দেখি। দেখেন cos 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 0 আর 0 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 1, তাই না? cos 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 0 আর 0 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে 1, এগুলা কিন্তু জানতে হবে। তো sin 0 0, cos 0 হবে হচ্ছে 1। ওকে, সো আলটিমেটলি এইটা। এখন এই যে আমার এই ভেক্টরকে আমি যদি ডট গুণন করি তাহলে আমি পাবো হচ্ছে এইটা, যে এ ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে কি cos থিটা। ওকে, এখন আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, যে এই যে cos থিটা, এখানে থিটার ভ্যালুটা কত হবে? এইখানে থিটার ভ্যালুটা কত হবে আপনি একটু চিন্তা করে দেখেন। এইখানে আপনার যে থিটা আছে, ওই থিটার ভ্যালুটা হবে কত, এইটা আপনি চিন্তা করলেই বুঝবেন যে এখানে কেন এক হইছে। এইখানে আসলে এই যে এই কেসে আপনার থিটার ভ্যালুটা হবে হচ্ছে 0 ডিগ্রি। এখন কত হচ্ছে স্যার থিটার ভ্যালু 0 ডিগ্রি কেন হইলো? দেখেন থিটার ভ্যালু এখানে 0 ডিগ্রি কেন হইছে, এটা আপনি একটু চিন্তা করে দেখেন। কারণ দুইটা ভেক্টর আসলে সেম। এই হচ্ছে আমার একটা ভেক্টর এ, আবার আরেকটা এই ভেক্টর হচ্ছে ঠিক এর গায়ের উপরেই হচ্ছে আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে এ। তো একটা জিনিসের উপরে যদি আরেকটা জিনিস থাকে তাহলে তাদের মধ্যবর্তী কি কোনো কোণ আছে?
এই একটা জিনিস তার উপরে আরেকটা জিনিসটা কোন সৃষ্টি হবে কেমনে? একটা জিনিস যদি এই থাকতো, আরেকটা জিনিস যদি এই থাকতো বা এই থাকতো বা এই থাকতো বা এই থাকতো, তখন না বিভিন্ন রকমের থিটা, গামা, আলফা বিভিন্ন রকমের কোন সৃষ্টি হইতো। এই একটা ভেক্টর তার গায়ের মধ্যে আরেকটা ভেক্টর, এই একটা নীল ভেক্টর তার গায়ের মধ্যে সেম আরেকটা লাল ভেক্টর, তাহলে আলটিমেটলি কোন তো সৃষ্টি হচ্ছে না। তো কোথাও কোনো কোন সৃষ্টি হয় নাই মানে কি? কোথাও কোনো কোন সৃষ্টি হয় নাই মানে কোন বা থিটার মানটা হচ্ছে 0, তাহলে cos 0 এর মানটা কত? 1। তাহলে এই বেসিক থেকে আপনি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনি যখন দেখবেন যে আপনি এই ডট গুণনের পরে হচ্ছে ক্রস গুণন করবেন, তখন জিনিসটা উল্টায় যাবে। তো আমরা এত না পেঁচাই, আমরা সিম্পলের মধ্যেই রাখি যে সমজাতীয় দুইটা ভেক্টরকে ডট করলে 1, বিপরীত জাতীয় দুইটা ভেক্টরকে ডট করলে চিরজীবন 0 হইতে হবে, হইতে বাধ্য। আচ্ছা, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এইখানের আই কম্পোনেন্টের সাথে এখানে আই কম্পোনেন্ট আমরা যে ডট করি, তাহলে আই এবং আই মিলে কি হয়ে যাবে? আই এবং আই মিলে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে 1 যদি হয়, তাহলে এখান থেকে বাকি থাকবে হচ্ছে ax ইনটু হচ্ছে bx ইনটু 1। আসলে ইনটু 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইনটু 1 কোনো দেওয়ার প্রয়োজন নাই। এবার এখান থেকে আপনি পাবেন হচ্ছে ay by, আর এখান থেকে আপনি পাবেন হচ্ছে az bz। এখন কথা হচ্ছে স্যার বাকি জিনিসগুলো কই গেল? আসলে আই এবং আই মিলে 1 হয়ে যাবে, জে এবং জে মিলে 1 হয়ে যাবে, কে এবং কে মিলে 1 হয়ে যাবে, কারণ এগুলো প্রত্যেকটাই ডট প্রোডাক্ট আমি করতেছি। আই আই সমজাতীয়, জে জে সমজাতীয়, কে কে সমজাতীয়, এগুলো 1 হইতে বাধ্য হবে, এগুলো 1 হবেই হবে, এগুলো 1 হবেই হবে। আচ্ছা আচ্ছা, এখন এইবার চলে আসেন আরেকটা কনসেপ্ট আপনাকে দেখাই, আরেকটা কনসেপ্ট আপনাকে দেখাই। ধরেন আমার এই একটা ভেক্টর আছে, আমার এই হচ্ছে একটা ভেক্টর আছে, তো এই ভেক্টরের উপরে আমার ঠিক লম্বভাবে আরেকটা ভেক্টর আছে, ধরে নেন, কোনো সমস্যা তো নেই। আমরা ধরে নিলাম এই ভেক্টরের উপর লম্বভাবে হচ্ছে আরেকটা ভেক্টর আছে, তো আমরা একটু নাম দিয়ে ফেলি। এই যে ভেক্টরটা, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে এ ভেক্টর, আর ঠিক লম্বভাবে যে ভেক্টরটা আছে তার নাম দিলাম হচ্ছে আমি বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যে মধ্যবর্তী কোণ থিটা আছে, লম্বভাবে থাকার কারণে তার মধ্যবর্তী কোণটার মান হচ্ছে 90। তাহলে আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মানটা বের করতে চাই, তাহলে হচ্ছে এ বি কস থিটা, তাহলে হচ্ছে আমার এ বির এ বি কস থিটা মানে কত মা? কস থিটা মানে হচ্ছে কস 90। এখন কস 90 ভ্যালুটা কত? কস 90 এর মানটা হচ্ছে 0। তো কস 90 এর মান যদি 0 হয়, তো এ বি এর সাথে 0 দিয়ে গুণ করলে পুরো রাশিটা হচ্ছে 0 হবে। তাহলে এখান থেকে এ ডট বি এর মানটা আমরা আসলে কত পাবো? এ ডট বি এর মানটা পাবো হচ্ছে আমরা 0, এ ডট বি এর মানটা পাবো হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় যে বিপরীত জাতীয় দুইটা ভেক্টর যে আমরা ডট গুণন করি তাহলে 0 হয়। এছাড়াও বলা যায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাইলে তাদের ডট প্রোডাক্টের মান হবে 0। অথবা এইভাবে বলা যায় যে এ ভেক্টর এবং বি ভেক্টর, দেখেন এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাইলে তাদের যে ডট গুণফলের মানটা আছে বা তাদের যে ডট প্রোডাক্টের মানটা আছে সেইটা চিরজীবন 0 হবে, সেইটা চিরজীবন হচ্ছে 0 হবে। তাহলে এই যে বেসিক গুলা, এইসব বেসিক গুলো আপনাকে জানতে হবে। এইসব বেসিক গুলো আপনি বুঝতে পারলে আপনার লাইফটা অনেক ইজি পিজি হয়ে যাবে। তো আসেন আমরা হচ্ছে আপনাকে একটা ম্যাথ করায় দেই, একটা ম্যাথ হচ্ছে করায় দেই। এখান থেকে ম্যাথটা হচ্ছে তুলবেন, এই টাইপের ম্যাথ আসবে। তো আমাকে বলছে যে একটা এ ভেক্টর আছে, এ ভেক্টরের মানটা হচ্ছে 3i ভেক্টর প্লাস হচ্ছে জে ভেক্টর মাইনাস হচ্ছে এ কে ভেক্টর, এবং বলছে বি নামক হচ্ছে একটা ভেক্টর আছে, বি ভেক্টরের মানটা হচ্ছে আমার 4i ভেক্টর মাইনাস হচ্ছে এ জে ভেক্টর প্লাস হচ্ছে এ কে ভেক্টর, এবং বলছে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর পরস্পর লম্ব হলে আমার যে ছোট্ট এ আছে, এই ছোট্ট এর মানটা কত? তো এই ম্যাথটা আমরা কেমনে করব? আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয়? তা আমরা জানি উই নো, বা আমরা জানি যেটাই বলেন না কেন সেম কথা, উই নো মানেও আমরা জানি, আমরা জানি মানেও আমরা জানি যে আমার যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হয়, যদি আমাদের এই ব্যাপারটা হয় যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব, তাইলে এখানে কোয়েশ্চেনে যেহেতু বলছে তারা পরস্পর লম্ব, তাইলে তাদের ডট গুণফলের যে মানটা সেটা হবে হচ্ছে 0। তাহলে এখন 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 তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমাদের এ ভেক্টর আছে, এ ভেক্টরের মানটা কত? 3i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস এ কে ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টরের মানটা কত? 4i ভেক্টর মাইনাস এ জে ভেক্টর প্লাস হচ্ছে এ কে ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি,
তিন চারা হবে হচ্ছে কত, 12। তারপরে 1 × -a, 1 × -a মানে হচ্ছে -a, প্লাসে মাইনাসে মাইনাস a মানে হচ্ছে a² ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে মিডল টার্ম যাবে, এটা কিন্তু মিডল টার্ম যাবে। সো এটাকে আমরা মিডল টার্ম করলে, এটাকে আমি যদি মিডল টার্ম করি একবারে করে দিই, a² - a -12। এটাকে এটাকে সাজাও লেখা যায়, প্যারা তো নেই, যে a² বা একটা কমন নিয়ে, একটা মাইনাস কমন নিয়ে, একটা মাইনাস কমন নিয়ে এইটা হয়ে যাবে হচ্ছে প্লাসে, এইটা হয়ে যাবে -12 ইকুয়াল টু 0। এরপর এটাকে হচ্ছে +4 এ -3 এ দ্বারা করবেন। ইজি, এগুলো বাচ্চা জিনিস, এগুলো আর কি করাবো, ম্যাথ তো হয়েই গেছে। এই যে a² + 4a -3a -12 ইকুয়াল টু 0, এগুলো নিজেই পারবেন। তো এখান থেকে আমি ডিরেক্ট বলে দিই, আর এত পেঁচাইতে পারবো না। a -3 ইন্টু হচ্ছে a+4 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা এর হচ্ছে দুইটা মান পাবো, এর একটা মান পাবো হচ্ছে -4, আরেকটা মান পাবো হচ্ছে 3। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, যদি আমার এর মানটা, এই যে আমার একটা আননোন ছোট্ট হাতের এ আছে, যেটা এইখানে এইখানে এইখানে, ওই যে আননোন এর মানটা হয় আমি -4 নিব, নাইলে আমি 3 নেব। যদি -4 বা 3 আমি নেই, তাইলে দুইটা ভেক্টর যে আমার কি হবে, পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে এবং তাদের ডট গুণফলের মানটা হবে হচ্ছে 0। তাহলে এই তো শর্ত পূরণ হয়ে গেল। আচ্ছা স্যার, এই ভেক্টর আর বি ভেক্টর থিটা 90 ডিগ্রি হলে 0 হবে, ডিফারেন্ট হইলে যে 0 হবে তা তো না। আচ্ছা, নরমালি ভেক্টরের ক্ষেত্রে আসলে চিন্তা করা হয় যে এই ভেক্টর এবং বি ভেক্টরটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এটা নরমালি চিন্তা করা হয় আর কি, নরমালি চিন্তা করা হয় আর কি। ইভেনচুয়ালি আপনি যেটা বলছেন যে ঠিক আছে, যে স্যার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, এগুলা কোনোটাই হইতে পারে, বাট নরমালি চিন্তা করা হয় যে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90। আর যদি স্পষ্টভাবে অ্যাঙ্গেল বলে দেয়, ব্যাপারটা হচ্ছে থিটা যদি না বলে দেয় তখন আপনি এটা চিন্তা করবেন। আর থিটা যদি বলে দেয় যে থিটার মানটা 60 ডিগ্রি নিতে হবে, যদি বলে দেয় থিটার মানটা 60 ডিগ্রি নিতে হবে, তাইলে কিন্তু আপনি ওই 60 ডিগ্রির জন্য ক্যালকুলেশন করলে যেটা হয় সেটাই হচ্ছে লিখবেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে, ক্লাস দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে, একটু জানান তো, দেখতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা মোটামুটি ভাবে এই জিনিসটা হচ্ছে বুঝলাম। ওকে, আচ্ছা। সো এখন এখন আমরা পড়বো কি, আহ এখন আমরা একটা কাজ করি, একটু উপাংশ নিয়ে পড়াশোনা করি, একটু হচ্ছে আমরা উপাংশ নিয়ে পড়াশোনা করি। সো উপাংশ জিনিসটা কি, বা উপাংশ জিনিসটা নিয়ে কিভাবে পড়াশোনা করতে হয় সেটা একটু আমরা দেখি। তো উপাংশ জিনিসটা কি বা কিভাবে কাজ করে আমি আপনাকে যদি একটু বুঝাইতে চাই, তাহলে চিত্রটা হচ্ছে সেম আমার হবে। যেখানে আমার একটা পি ভেক্টর আছে, ধরলাম এখানে হচ্ছে আমার একটা কিউ ভেক্টর আছে। লেটস সে এটা হচ্ছে আমার পি ভেক্টর, লেটস সে এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে আমাদের থেটা। ওকে, তাইলে আমরা যেটা লিখতে পারবো, যে আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে আমি যদি ডট করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে পি কিউ কস থিটা। ওকে, সো এখন আমরা এখান থেকে যদি পি কস থিটার মানটা বের করতে চাই, তাহলে পি কস থিটার মানটা বের করতে গেলে এইখানে আমার আছে হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, আর পি কস থিটার সাথে পি কিউ হচ্ছে, দেখেন পি কস থিটার সাথে কি হচ্ছে গুণ অবস্থায় ছিল, তাহলে কিউটা চলে যাবে হচ্ছে নিচে। তাহলে এখান থেকে আমরা চাইলে পি কস থিটার মানটা হচ্ছে বের করতে পারি। আবার আমরা যদি পি কস থিটা বের না করে কিউ কস থিটা বের করতাম, সো কিউ কস থিটা বের করলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর হচ্ছে থাকবে, আর কিউ কস থিটা যদি আমি বের করতেছি, তাহলে এখানে যে গুণ অবস্থায় পি ছিল সেটা এখানে হচ্ছে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে এখান থেকে আমরা আসলে দেখেন জিনিসগুলো বের করে ফেললাম। তো এখান থেকে আমরা বের করলাম পি কস থিটার ভ্যালু এবং কিউ কস থিটার হচ্ছে ভ্যালু। তাহলে এইখানে যে আপনি পি কস থিটা দেখতে পাচ্ছেন এবং কিউ কস থিটা দেখতে পাচ্ছেন, এগুলোই আসলে আপনার উপাংশ নির্দেশ করে। এখন কথা হচ্ছে কিসের উপাংশ নির্দেশ করে সেটা একটু আমি লিখে দেই আপনাকে। এই যে আপনি পি কস থিটা নামে একটা জিনিস দেখতে পাইতেছেন, এটা হচ্ছে পি এর উপাংশ, পি এর উপাংশ, পি এর উপাংশ কিউ এর উপর, পি এর উপাংশ কিউ এর উপর, যেটাকে আমরা হচ্ছে পি কস থিটা দ্বারা প্রকাশ করি। আর কিউ কস থিটা যেটা আছে সেটা হচ্ছে
কিউ এর উপাংশ কিউ এর উপাংশ পি এর উপর। তাহলে দেখতেই পাইতেছেন যে কিউর উপরে পি এর উপাংশ কি হবে এবং পি এর উপরে কিউর উপাংশ কি হবে এবং কিভাবে সেগুলো হচ্ছে বের করতে হয়। কারণ আপনাকে বলবে যে দুইটা ভেক্টর পি এবং কিউ আছে, তাহলে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের উপাংশ বের করো, বা কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের উপাংশ হচ্ছে বের করো। তাহলে এরকম জিনিসপাতি কিন্তু আপনাকে চাইলেই বলতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা মোটামুটি ভাবে আশা করি বুঝতে পারছি, বা বুঝতে আমাদের এখানে কোনো আলটিমেটলি প্রবলেম হয় নাই। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা বেসিকে চলে যাব, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। আচ্ছা, একটু দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আশা করি এই অবধি আমরা বুঝতে পারছি, এখানে না বোঝার কিছু নাই, অনেক ইজি জিনিসপাতি। এরপর আমরা চলে যাব লম্ব অভিক্ষেপ। তো এইটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট। 3 মার্কে বা 4 মার্কে, 4 মার্কই দেয় নর্মালি, 4 মার্কে এটা আসবেই আসবে ভেক্টর থেকে কোশ্চেন হইলে। লম্ব বিক্ষেপ থেকে একটা কোশ্চেন হচ্ছে আমি দিতে দেখি সবসময়। আচ্ছা, সো লম্ব বিক্ষেপ জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে, বা লম্ব বিক্ষেপ জিনিসটাকে হচ্ছে কিভাবে প্রকাশ করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আসেন লম্ব বিক্ষেপ জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি বা বুঝতে চাই। তো ধরেন আমাকে যদি লম্ব বিক্ষেপ বের করতে বলে, সো আমরা হচ্ছে লম্ব বিক্ষেপটা যদি বের করতে বলে, আমার ধরেন যে দুইটা ভেক্টর আছে, তো আমরা একটু আঁকাই। ওকে ফাইন। তো এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে এ ভেক্টর, এবং এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী একটা কোণ আছে হচ্ছে থিটা। এখন আমাকে এই ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব বিক্ষেপ বের করতে বলতে পারে, বা বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে বলতে পারে। আচ্ছা, তাহলে আমাকে যে লম্ব বিক্ষেপ বের করতে বলে, যে বি এর উপর এর, বি এর উপর এ এর, তাহলে বি এর উপর এর মানে কি, এই হচ্ছে আমার বি, এই বি এর উপর এর যে লম্ব বিক্ষেপ, তো বি এর উপর এর লম্ব বিক্ষেপটা দেখতে হবে হচ্ছে এইরকম, বি এর উপর এর লম্ব বিক্ষেপটা দেখতে হবে হচ্ছে এইরকম। তো এই যে আমার লম্ব বিক্ষেপটা সেটা আমরা কেমনে বের করব। তো মনে রাখবেন, যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে, যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে তার cos থিটা। এখন কত হচ্ছে এই জিনিসটা কেন হয় সেটাও দেখাবো, যে বি এর উপর এর যেহেতু বের করতে বলছে, তাহলে হচ্ছে এ cos থিটা। এখন এ cos থিটা কেন হইছে, আমরা এইখানে যদি একটা লম্ব আঁকাই, এইখানে যদি আমরা একটা লম্ব আঁকাই, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, দেখেন এটা আমরা যে আঁকছি, এটা হচ্ছে আমার থিটা, অতিভুজের মানটা হচ্ছে বি, ভূমির মানটা হচ্ছে আমার এ। তাইলে আমরা cos থিটা সমান সমান কি জানি, cos থিটা সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইড ভাগ অতিভুজ। cos থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি ডিভাইড ভাগ হচ্ছে অতিভুজ, তাই না? এটাই তো আমরা জানি, এটাই তো আমরা জানি যে cos থিটা সমান সমান কি, ভূমি ডিভাইড ভাগ হচ্ছে অতিভুজ। তো ভূমি ডিভাইড ভাগ অতিভুজ হইলে আমরা এইভাবে হচ্ছে জিনিসটা প্লট করতে পারবো। আচ্ছা, আবার আবার আমাদের কাছে উল্টাটাও জানতে চাইতে পারে। উল্টা যেটা জানতে চাইতে পারে সেটা হচ্ছে এর উপর, এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে কারটা বের করতে হবে, বি এরটা বের করতে হবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে বি cos থিটা। এখন এর উপর বি এর, বা বি এর উপর হচ্ছে এর, এই যে আমার লম্ব বিক্ষেপ, সেই লম্ব বিক্ষেপটা কিভাবে বের করতে হয়। তো নরমালি আপনি মনে রাখবেন, লম্ব বিক্ষেপ বের করার যে নিয়ম, প্রথমত দুইটা ভেক্টরকে ডট করতে হবে। আবার একটা ভেক্টর আছে হচ্ছে এ, আরেকটা ভেক্টর আছে হচ্ছে বি, দুইটা ভেক্টরকে আমি ডট করলাম। এখানেও আমার দুইটা ভেক্টর আছে, এইখানেও দুইটা ভেক্টরকে হচ্ছে আমি ডট করলাম। আচ্ছা, এখন দুইটা ভেক্টরকে ডট করলে কি লম্ব বিক্ষেপ হয়ে যাবে? না, দুইটা ভেক্টরকে ডট করলে আমার হচ্ছে ডট গুণফল হয়, কিন্তু লম্ব বিক্ষেপটা কেমনে হবে মনে রাখবেন, দুইটা ভেক্টরকে ডট করার পরে যার উপর লম্ব বিক্ষেপ বের করতে বলবে তাকে দিয়ে ভাগ দিতে হবে। এখানে তো বি এর উপর বলছে, এই জন্য বি দিয়ে ভাগ দিলাম। এখানে যদি এ এর উপর বলছে, তাহলে আমি এখানে এ দ্বারা ভাগ দিব, তাইলেই আলটিমেটলি আমার লম্ব বিক্ষেপ বের হয়ে যাবে। লম্ব বিক্ষেপ বের করার নিয়মটা কি, দুইটা ভেক্টরের সিম্পলি দুইটা ভেক্টরকে আপনি ডট গুণন করবেন, এবং যার উপরে লম্ব বিক্ষেপটা বের করতে বলবে সেটা দ্বারা হচ্ছে ভাগ দিয়ে দিবেন। এইখান থেকে আপনার লম্ব বিক্ষেপ হচ্ছে বের হয়ে যাবে, এখান থেকে আপনার লম্ব বিক্ষেপ হচ্ছে বের হয়ে যাবে। আচ্ছা, আর লম্ব বিক্ষেপ এই জিনিসটার কোনো ডিরেকশন থাকে না, বা কোনো দিক থাকে না। কোনো দিক বা ডিরেকশন না থাকায় লম্ব বিক্ষেপ যেটা আছে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? লম্ব বিক্ষেপে কোনো দিক থাকে না, কোনো দিক থাকে না। তো আমরা একটা এক্সাম্পল করি, একটা এক্সাম্পল সলভ করি। যেমন আমাকে বলছে যে একটা ভেক্টর আছে a ভেক্টর, সেটার মানটা হচ্ছে 2i ভেক্টর প্লাস
টু জে ভেক্টর মাইনাস হচ্ছে কে ভেক্টর। তাহলে আমাকে বলছে যে এ ভেক্টর এত বি, আচ্ছা বা আরেকটা ভাবে আমি বলতে পারি, এটাকে আমি আরেকটা ভাবেও বলতে পারি। আগে বি ভেক্টরটা লিখি, দেখেন আর ইজি ভাবে বোঝানোর জন্য আগে আমরা বি ভেক্টরটা লিখি। তাহলে আমাকে এখানে বি ভেক্টরের মানটা বলছে যে টু আই ভেক্টর প্লাস হচ্ছে জে ভেক্টর মাইনাস টু ভেক্টর। তাহলে বলছে এই এত ভেক্টরের উপর আমার এ নামক একটা ভেক্টর আছে, যে এ নামক ভেক্টরের মানটা হচ্ছে টু আই ভেক্টর প্লাস টু জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। তাহলে এই বি নামক ভেক্টরের উপর এ নামক ভেক্টরের লম্ব অভিক্ষেপের মানটা বের করতে বলছে, লম্ব অভিক্ষেপের মানটা বের করতে বলছে। এবং লম্ব অভিক্ষেপ যেহেতু একটা স্কেলার রাশি, এখানে যদি ভেক্টর কোয়ান্টিটি নাই, তাহলে শুধুমাত্র হচ্ছে মান বের হবে। আচ্ছা, তাহলে বি এর উপর এ লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এর cos থিটা। এবং লম্ব অভিক্ষেপের সূত্রটা কি, আমার যেই দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটা ভেক্টরের হচ্ছে আমি ডট গুণন করব, এবং যেই ভেক্টরের উপর বলবে, যেই ভেক্টরের উপর বলবে সেটা দ্বারা হচ্ছে আমরা ভাগ করব, যেই ভেক্টরের উপর বলবে সেই ভেক্টর দ্বারা আমরা ভাগ করব। তবে সেই ভেক্টর মানে কি, সেই ভেক্টরের মান, সেই ভেক্টর মানে কি, সেই ভেক্টরের মান, সেই ভেক্টর মানে কি, সেই ভেক্টরের হচ্ছে মান। আচ্ছা, তাহলে আমরা যে ডট গুণন করি, ডট গুণনটা অনেক ইজি, ডট গুণন করতে না পারার কোনো কারণ আমি দেখি না। তাহলে এখানে আই এর যদি কম্পোনেন্ট গুলোকে আমি গুণ করি, 2 দুগুণে হচ্ছে 4, জে এর কম্পোনেন্ট গুলোকে যদি আমি গুণ করি 2 একে 2, এবং কে এর কম্পোনেন্ট গুলোকে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 2 একে হচ্ছে 2। দেখেন ঠিক আছে কিনা, দেখেন যে ঠিক আছে কিনা। আর কোন একটা ভেক্টরের, এই যে কোন একটা ভেক্টরের যে মান ভেক্টর বের করে কেমনে, কোন একটা ভেক্টরের মান ভেক্টর বের করে হচ্ছে রুট ওভার এক্স এর কম্পোনেন্টের স্কোয়ার, ওয়াই এর কম্পোনেন্টের স্কোয়ার, জেড এর কম্পোনেন্টের স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স এর দেখেন এক্স এর কম্পোনেন্ট মানে হচ্ছে আই এর সাথে যেই সহগটা আছে সেইটা, তাহলে হচ্ছে এক্স এর কম্পোনেন্টের স্কোয়ার, এরপরে হচ্ছে আমার জে এর কম্পোনেন্টের স্কোয়ার, এরপরে হচ্ছে আপনার যেই এই যে ডান। এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 8। আচ্ছা, এখানে আমরা পাবো হচ্ছে 4 আর একে 5, আর 4 হচ্ছে 9, √9, √9 মানে হচ্ছে 3, √9 মানে হচ্ছে 3। তাহলে এই যে লম্ব বিক্ষেপের মানটা হবে হচ্ছে 8 ডিভাইড ভাগ হচ্ছে 3। লম্ব বিক্ষেপের মানটা কি হবে, লম্ব বিক্ষেপের মানটা হবে হচ্ছে 8 ডিভাইডেড ভাগ হচ্ছে 3। দেখেন বুঝছেন কিনা, অনেক ইজি কিন্তু, অনেক ইজি। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এইবার লম্ব বিক্ষেপের পরে, লম্ব বিক্ষেপের পরে আমরা চলে যাব হচ্ছে উপাংশ। লম্ব বিক্ষেপের পরে আমরা চলে যাব হচ্ছে উপাংশ। তো উপাংশ জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝাবো। এবার আমরা চলে যাব হচ্ছে উপাংশ। তো উপাংশ যে জিনিসটা আছে, এটা আসলে যে লম্ব বিক্ষেপ আছে না, এই লম্ব বিক্ষেপের কনসেপ্ট থেকেই হচ্ছে আসে। এই লম্ব বিক্ষেপের কনসেপ্ট থেকেই আমাদের এই লম্ব বিক্ষেপের কনসেপ্টটাকে কাজে লাগাইয়া আমরা হচ্ছে উপাংশ নির্ণয় করব। আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, কারণ এইখানে আমরা মানের সাথে একটা দিক কনসিডার করি, মানের সাথে একটা দিক কনসিডার করি, এই জন্য আমার উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং মনে রাখবেন উপাংশ জিনিসটা নর্মালি আমরা কেমনে বের করতে পারি। ধরেন আপনি কোন একটা ভেক্টরের লম্ব বিক্ষেপের মানটা জানেন, আপনি কোন একটা ভেক্টরের লম্ব বিক্ষেপের মানটা হচ্ছে জানেন, সেইটাকে আপনি যে একটা একক ভেক্টর দ্বারা গুণ করে দেন, আপনি সেটাকে যদি একটা একক ভেক্টর দ্বারা গুণ করে দেন, তাইলেই আপনি উপাংশটা বের করতে পারবেন। সিম্পলি আপনি যদি লম্ব বিক্ষেপটা বের করতে পারেন, সেটাকে একক ভেক্টর দ্বারা গুণ করলে আপনি হচ্ছে উপাংশ বের করতে পারবেন। সিমিলারলি আমরা এখন যেটা করব, বি এর উপর এ এর উপাংশ বের করব, এ এর উপর বি এর উপাংশ বের করব। সো প্রথমে আমরা যেটা করব, বি এর উপর এর উপাংশটা হচ্ছে বের করব। আচ্ছা, এবং এর পরবর্তীতে আমরা এর উপর বি এর উপাংশটা হচ্ছে বের করব। আচ্ছা, এখন কথা হচ্ছে কেমনে বের করব। উপাংশ যদি আমরা বের করতে চাই, আমাকে আগে অভিক্ষেপের মানটা জানতে হবে, তার সাথে একটা একক ভেক্টর দ্বারা হচ্ছে গুণ করতে হবে। তাহলে বি এর উপর এ, দেখেন আমরা প্রথমে কি করব, এই যে এটা হচ্ছে লম্ব বিক্ষেপ, এটার জন্য কাজ করব, এটার সাথে একটা একক ভেক্টর দ্বারা গুণ দিব। তাহলে বি এর উপর এর অভিক্ষেপ মানে হচ্ছে এ cos থিটা, আবার এর উপর বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি cos থিটা। এবং এই দুইটাকে আমরা কি করব, একটা একক ভেক্টর দ্বারা হচ্ছে গুণ করব। এই দুইটাকে হচ্ছে আমরা কি করব, একটা একক ভেক্টর দ্বারা হচ্ছে গুণ করব। তো এটাকে আমরা একটা একক ভেক্টরকে, ধরেন একক ভেক্টর, তো একক ভেক্টরকে ধরেন যে আমরা একটা নাম দিতে পারি, যে যেই একক ভেক্টর, এটাকে আমরা একটু
একক ভেক্টরকে ইংলিশে বলে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, একক ভেক্টরকে আমি লিখে দিই, একক ভেক্টরকে আপনার ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরকে আমরা যে সংক্ষেপে ইউভি বলি, এইটাকে আমরা হচ্ছে একটা ইউভি দ্বারা গুণ করব, এইটাকে হচ্ছে আমরা একটা ইউভি দ্বারা হচ্ছে গুণ করব। সো ব্যাপারটা দেখাই, এ কস থিটা, এটা মানে হচ্ছে বি এর উপর এর কি লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপের জন্য কি করতে হয়, প্রথমত হচ্ছে আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে হচ্ছে ডট গুণন করতে হবে এবং এরপরে একটা জিনিস দ্বারা হচ্ছে ভাগ দিতে হবে। এখন কথা হচ্ছে স্যার কি দ্বারা ভাগ দিব, কি দ্বারা ভাগ দিব, যার উপর বলবে সেটা যে মান ভেক্টর আছে সেটা দ্বারা হচ্ছে ভাগ দিব। সিমিলারলি নিচে যদি আমরা করি, দুইটা ভেক্টরকে প্রথমে ডট করব, এরপর যার উপর বলবে, এর উপর বলছে, তাহলে এই ভেক্টরের মান ভেক্টর দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। কিন্তু আমরা যেহেতু এখানে আপনার উপাংশ বের করতেছি, তাইলে আমাকে অবশ্যই এগুলোর সাথে একটা ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে ভাগ করতে হবে, ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ইউনিট ভেক্টর দ্বারা ভাগ করব কেমনে, যেটা আমাকে বলছে বি এর উপর এ এর উপাংশ বের করতে, বি এর উপর এ এর উপাংশ বের করতে, কি বলছে, বি এর উপর এ এর উপাংশ হচ্ছে বের করতে, বা আমাকে বলতে পারতো যে এ এর উপর বি এরটা বের করতে, যেটা আমাকে বলছে বি এর উপর এ এরটা বের করতে, কি বলছে, বি এর উপর এ এরটা বের করতে, তাই না? তাহলে বি এর উপর এরটা যেহেতু আমি বের করব, তাহলে অবশ্যই এখানে আমার একটা ইউনিট ভেক্টর দ্বারা ভাগ দিতে হবে, এইখানে আমাদেরকে একটা ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে ভাগ দিতে হবে। তাহলে এ এর উপর যদি বি এর বলতো, এর উপর বি এর বললে আমরা হচ্ছে এ নামক একটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ দিতাম, আর বি এর উপরে এর বললে আমরা বি নামক একটা ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে আমরা কি করতাম, গুণ দিতাম। এবং ইউনিট ভেক্টরকে কেমনে বের করে, এই যে ইউনিট ভেক্টর গুলাকে কেমনে বের করে বা একক ভেক্টর গুলাকে কেমনে বের করে, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করার একটা প্রসেস আছে, সেটাও খুবই সিম্পল। যে কোন একটা ভেক্টরকে আমরা যদি তার মান ভেক্টর দ্বারা ভাগ করি, তাইলেই তার একক ভেক্টর পাওয়া যায়। তাহলে কোন একটা ভেক্টরকে আমরা যদি তার আমরা যদি তার মান ভেক্টর দ্বারা ভাগ করি, তাইলে ইভেনচুয়ালি আমরা হচ্ছে তার কি পেয়ে যাই, তাহলে আমরা হচ্ছে তার একক ভেক্টর পেয়ে যাই। তাহলে এখানে আমরা চাইলে এই বি ভেক্টর এবং এ ভেক্টরকে মুছে দিতে পারি। এখানে যে এ ভেক্টর ছিল, এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরকে তার মান দ্বারা হচ্ছে ভাগ করা, আর এখানে যে বি ভেক্টর ছিল, বি ভেক্টর মানে হচ্ছে বা বি ইউনিট ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টরকে তার মান ভেক্টর দ্বারা হচ্ছে ভাগ করা। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারবো, দুইটা ভেক্টরের উপাংশ বের করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা কিছু ম্যাথ তো করব, বাট ম্যাথ করার আগে আপনি একটু আমাকে বলতে পারেন যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারেন, সমস্যা নাই। এইবার আমরা চলে যাব হচ্ছে মধ্যবর্তী কোণ, এরপর আমরা চলে যাব হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করতে পারি। তাহলে সিম্পলি আমরা ধরলাম যে আবার আমার দুইটা ভেক্টর আছে, সো সেম কথাই বারবার, আসলে এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, তার মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করব, মনে রাখবেন মধ্যবর্তী কোণ বের করার যে নিয়ম, যে আমরা যদি cos থিটা নেই, তাহলে এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের যে কজের অনুপাত, এটাকে আমরা সিম্পলি দুইটা ভেক্টরের, দেখেন দুইটা ভেক্টরের হচ্ছে ডট গুণন, দুইটা ভেক্টর ডট গুণন ডিভাইড ভাগ হচ্ছে দুইটা ভেক্টরের যে দেখেন দুইটা ভেক্টরের আপনার যেই মান আছে সেটা দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। মানে আসলে প্রকৃতপক্ষে ব্যাপারটা কোত্থেকে আসে আমি যদি একটু দেখাই, দেখেন প্রকৃতপক্ষে ব্যাপারটা কোত্থেকে আসে, আসলে দুইটা ভেক্টরের আপনি যদি কোণ বের করতে চান, তাহলে দুইটা ভেক্টরের কোণের যে cos থিটার অনুপাতটা, কোণের যে cos থিটার অনুপাতটা, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ইউনিট ভেক্টরের গুণফলের সমান। যেহেতু দুইটা ভেক্টরের ইউনিট ভেক্টরের গুণফলের সমান, তাহলে এইটাকে আপনি লিখতে পারেন হচ্ছে এ ভেক্টর ডিভাইড ভাগ হচ্ছে আপনার এ ভেক্টর ইনটু হচ্ছে বি ভেক্টর ডিভাইড ভাগ হচ্ছে বি ভেক্টরের মান ভেক্টর। তো এইটাকে হচ্ছে একবারে এত কষ্ট না করে এই যে এ ভেক্টর ইনটু হচ্ছে বি ভেক্টর, তো এইটাও আসলে লাগে না, আপনি ডিরেক্ট এটা মনে রাখেন, ডিরেক্ট কোনটা মনে রাখবেন, যে এ ভেক্টর ইনটু হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড ভাগ হচ্ছে এ ভেক্টরের মান ভেক্টর ইনটু হচ্ছে বি ভেক্টরের মান ভেক্টর। এখান থেকে আপনাকে যদি থিটার মানটা বের করতে হয়, তাহলে আপনি সিম্পলি যেটা করবেন যে cos ইনভার্স প্রথম ভেক্টর
ইনটু দ্বিতীয় ভেক্টর ডট গুণন, এরপরে হচ্ছে দুইটা ভেক্টরের যে মান ভেক্টর গুলো আছে সেইটাকে আপনি হচ্ছে ডট গুণন করে দিবেন। তাইলে আলটিমেটলি আপনারা দেখবেন যে মধ্যবর্তী কোণ বের হয়ে গেছে। তাহলে এখান থেকে ঢাকা ভার্সিটি বলেন বা যেই কোনো জায়গায় কোয়েশ্চেন আসে, ট্রাস্ট মি, যেই কোনো জায়গায় কোয়েশ্চেন আসে। তো আসেন একটা কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলি। একটা কোয়েশ্চেন হচ্ছে আমরা সলভ করে ফেলি, একটা কোয়েশ্চেন সলভ করলে অনেক ইজি হয়ে যাবে। তো আমাকে এখানে বলছে যে এ নামক একটা ভেক্টর আছে, যেটা হচ্ছে 4i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস হচ্ছে 5k ভেক্টর, এবং আমার বি ভেক্টর নামে হচ্ছে একটা ভেক্টর আছে যেটার মানটা হচ্ছে আপনার 2i ভেক্টর, এরপরে হচ্ছে জে ভেক্টর প্লাস হচ্ছে 3k ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর আমি পেয়ে গেছি। তাহলে আমাকে বলছে আমার যে এ ভেক্টর আছে এবং যে বি ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণের মানটা কত হবে, তাদের মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে বের করো। সেই কোশ্চেন আমি পরবর্তী পৃষ্ঠায় তুললেও পারতাম, সমস্যা নাই। সলভটা আমরা পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে করি, তাহলে আমরা সিম্পলি যেটা লিখবো যে থিটা ইকুয়াল হচ্ছে কজ ইনভার্স আমার হচ্ছে যে দুইটা ভেক্টর আছে তাদের হচ্ছে আমার ডট গুণন ডিভাইডেড ভাগ তাদের যে মান ভেক্টর গুলো আছে সেইগুলোর হচ্ছে গুণন। আচ্ছা, তাহলে ডিরেক্ট আমরা করি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ডিরেক্ট এক লাইনে করার ট্রাই করবো যে দুইটা ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করি। আই এর কম্পোনেন্ট গুলোকে করলে হবে 4 দুগুণে 8, জে এর কম্পোনেন্ট গুলোকে করলে হবে 3 একে 3, আর কে এর কম্পোনেন্ট গুলোকে করলে হবে মাইনাস 3 5 15। তাহলে ডট গুণনের যে মানটা উপরে সেটা আমরা পাবো হচ্ছে 8, এরপরে পাইছিলাম হচ্ছে +3, এরপরে হচ্ছে -15। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে এই ভেক্টরের হচ্ছে মানটা বের করতে হবে, তা √x এর কম্পোনেন্ট, y এর কম্পোনেন্ট, z এর কম্পোনেন্ট। তো এটা আশা করি আপনি জানেন বা বুঝতে পারছেন। তো এটা আমরা চাইলে ইজিলি করতে পারবো যে √4² + 3² + 5² মানে হচ্ছে √16, 9 আর হচ্ছে আপনার 25। তো এটা হচ্ছে √50, এটা হবে হচ্ছে √50। আর বি এরটা যদি বের করতে চাই সেটা হবে হচ্ছে √2² + 1² + 3², তাহলে 4 + 1 + 9। তাহলে এখান থেকে হবে হচ্ছে √14, এখান থেকে হবে হচ্ছে √14। তো এটা আপনি চাইলে একটু ক্যালকুলেটর ইনপুট দিতে পারেন। সো ক্যালকুলেটর ইনপুট দিলে এভাবে দিবেন যে cos ইনভার্স -4 ডিভাইড বাই হচ্ছে √50 ইনটু হচ্ছে √14। সো এইখান থেকে আপনি ক্যালকুলেটর ইনপুট দিলে 98 থেকে একটু বেশি 98.7 ডিগ্রির কাছাকাছি একটা অ্যান্সার হচ্ছে পাবেন। তাহলে ভেরি সিম্পল যে দুইটা ভেক্টরের আমার কিভাবে মধ্যবর্তী কোণ বের করতে হয় সেটা হচ্ছে আমরা বুঝলাম। এরপর আসেন আমরা হচ্ছে আরো ভালো কিছু প্রবলেম করি। সো এর পরবর্তী প্রবলেম আমরা চলে যাই। সো পরবর্তী প্রবলেম আমাকে বলছে যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ইকুয়াল যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়। দেখেন বাম পাশে একটা ভেক্টর আছে, ডান পাশে একটা ভেক্টর আছে। তাহলে বলছে যে এই দুইটা ভেক্টর যে আমার আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা হইলে মধ্যবর্তী কোণের মানটা বের করতে হবে। এইটা হবে ইন্টারেস্টিং, মধ্যবর্তী কোণ কত। এইটা যদি আপনি নর্মাল নিয়মে করতে যান, নর্মাল নিয়মে আপনি করতে পারবেন না। কারণ এইখানে আসলে দেখেন ব্যাপারটা এরকম যে আপনাকে পি ভেক্টরের মান দিয়ে দেয় নাই, কিউ ভেক্টরের মান দিয়ে দেয় নাই, আপনাকে পি এবং কিউ ভেক্টরের কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু আপনি নর্মাল নিয়মে করতে পারবেন। এখানে একটা রিলেশন দিয়ে দিছে যে এইটা ইকুয়াল যদি এইটা হয় তাইলে এই যে দুইটা ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণের মানটা কত। কোশ্চেনের ফরম্যাটটা কিন্তু একটু ডিফারেন্ট আগের থেকে। এই কোশ্চেনের যে ফরম্যাটটা সেটা কিন্তু ডিফারেন্ট। এটা বুটেক্সে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, জাস্টে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, অনেক জায়গায় আসছে। এটা ইম্পর্টেন্ট তাই আসছে। তো এইটা সলভ করতে গেলে তো আমরা লিখবো যে দেওয়া আছে বা গিভেন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা যে ভ্যালুটা এইটা হচ্ছে আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যেটা আছে সেটার হচ্ছে সমতুল্য। আমরা কাজ করি, এইটাকে বর্গ করে দেই, এইটাকে বর্গ করে দেই। সমস্যা আছে কোনো? দুইটা ভেক্টরকে বর্গ করলে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে না? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হবে? দেখেন এ স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে আমার এ বি প্লাস হচ্ছে আমার বি স্কয়ার, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাইলে হচ্ছে এ স্কয়ার মাইনাস 2 ইনটু হচ্ছে এ বি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার মানে হচ্ছে আমার এইটা। তাহলে আমরা এইটা এইটা কেটে দিতে পারি, এইটা এইটা কেটে দিতে পারি। আলটিমেটলি যদি আমরা কেটে দেই আমার এই পাশে থাকতেছে 2 ইনটু ab,
ওই পাশে থাকতেছে হচ্ছে 2 ইন্টু হচ্ছে এবি। তাহলে এই যে -2 * এটা ডান পাশে নিয়ে আসলে বা বাম পাশে নিয়ে আসলে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে +2ab হয়ে যাবে। 2ab আর ওই পাশ থেকে 2ab চলে আসলে এটা হয়ে যাবে হচ্ছে 4ab। 4 ইন্টু হচ্ছে আমার এবি, এবং এই পাশে পড়ে থাকবে হচ্ছে একটা শূন্য, এই পাশে পড়ে থাকবে কি হচ্ছে একটা শূন্য। তাহলে এখান থেকে আমরা যদি a ভেক্টর ইন্টু বি ভেক্টর মানটা হবে 0/4, সামথিং ডিভাইড বাই 0 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন 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 আমরা পাইলাম যে a ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, a ভেক্টর এবং বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণটা একটু ভালো করে দেখেন, a ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা সেটার মানটা 0। এখান থেকে আমরা কি বলতে পারি না যে a ভেক্টর এবং বি ভেক্টর আসলে লম্বভাবে আছে, বা এখান থেকে আমার থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। দেখেন তো বুঝতে পারেন কি আমার কথাগুলা, যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান যদি 0 হয়, দুইটা প্রোডাক্টের ডট প্রোডাক্টের মান যদি 0 হয়, এই কথার মানে হচ্ছে কি, এই কথার মানে হচ্ছে আমার যে দুইটা ভেক্টর আছে, আমার এই দুইটা ভেক্টর আসলে কেমনে আছে, আমার এই দুইটা ভেক্টর হচ্ছে লম্ব অবস্থায় আছে। আর লম্ব অবস্থায় থাকার মানে কি, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বলেন তো বুঝতে পারছেন কিনা, ইয়েস অর নো? এইটা ইম্পর্টেন্ট, এইটা প্রেটি মাচ ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনই কিন্তু দিবে, এই টাইপের কোশ্চেনই কিন্তু দিবে, যেগুলো একটু অন্যরকম, পারা যাবে না এরকম না, একটু অন্যরকম। ওকে, সো এখন আমরা চলে যাব হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। এবার আমরা চলে যাব হচ্ছে ভেক্টরের ক্রস গুণন বা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট গুণন আমরা দেখছি, এবার হচ্ছে আমরা ক্রস গুণনে চলে যাব, এটাকে হচ্ছে ক্রস প্রোডাক্ট বলা হয়ে থাকে। সো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, ব্যাপারটা খুবই সিম্পল, বাট একটু হচ্ছে আমার ডিফারেন্স আছে। তা আমরা হচ্ছে আবার ক্রস গুণন সিম্পলি আমরা বললাম, এখানে একটা ভেক্টর আছে, এইখানে হচ্ছে লেটস সে, বা আরেকটু সুন্দর করে যদি আঁকাই, লেটস সে এখানে একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে পি ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে কিউ ভেক্টর, ও মধ্যবর্তী যে কোণটা আছে, মধ্যবর্তী কোণটাকে আমরা বলতে পারি হচ্ছে থিটা। কিন্তু এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ক্রস গুণফল। তো ক্রস গুণফল মানে কি, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে আপনি যদি ক্রস গুণফল করেন, তাহলে এইখানে আসলে সাইনের অনুপাত আসবে। তো সাইনের অনুপাত আসলে এটা হবে হচ্ছে পি কিউ সাইন থিটা। এবং ক্রস গুণন যেটা একটা ভেক্টর রাশি, এখানে একটা দিক বা ডিরেকশন থাকবে, এখানে একটা দিক বা ডিরেকশন থাকবে, সেটা হচ্ছে আপনার ইটা। এটাকে বলা হয় হচ্ছে ইটা ভেক্টর, এটাকে বলা হয় হচ্ছে ইটা ভেক্টর। কারণ এটা যেটা ক্রস গুণফল এবং ভেক্টর রাশি, মান তো থাকবেই, মানের পাশাপাশি একটা দিক থাকবে। মানের পাশাপাশি কি থাকবে বলেন তো, মানের পাশাপাশি হচ্ছে একটা দিক থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই যে দিক বা ইটা, এটা আমরা কেমনে বের করবো? আমরা তো বুঝতে পারলাম যে স্যার পি কিউ সাইন থিটার এই পার্টটা বের করা খুব বেশি কঠিন না। পি এর মানটা বসাবো, কিউর মানটা বসাবো, থিটা সহ সাইন থিটার মানটা বসাবো, হয়ে গেল। বাট ইটার মানটা বা দিকের ব্যাপারটা আমরা কেমনে বুঝবো? এই যে আমার ইটা, এটা হচ্ছে আমার দিক নির্দেশ করতেছে। এখন দিকটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। সো ঘড়ির কাঁটার দিকে হইলে এটাকে আমরা বলি হচ্ছে ক্লক ওয়াইজ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ভেক্টরকে আমরা ঘুরাই বা ঘড়ির বিপরীতে, ওইটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ব্যাপারটা এরকম, যে পি ভেক্টর থেকে কিউ ভেক্টরকে আপনি চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরাতে পারবেন। আবার আপনি যদি যান কিউ থেকে পি এর দিকে, ঘড়ি যেভাবে, যে ঘড়ি তো ঘুরে এইভাবে, ঘড়ি ঘুরে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে কি ক্লক ওয়াইজ। আর এইভাবে ঘুরতো সেটা কি এন্টি ক্লক ওয়াইজ। সো ক্লক ওয়াইজও হইতে পারে, এন্টি ক্লক ওয়াইজও হইতে পারে। এবং ইটাটা হচ্ছে ওই ডিরেকশনটাই নির্দেশ করবে, যে দুইটা ভেক্টর যদি আমরা একটা 360 বা একটা 3D ডায়াগ্রামে এবার যে রোটেট করতে থাকে, এবার যে রোটেট করতে থাকে, তাহলে পি ভেক্টরটা কি এভাবে কিউ ভেক্টরের দিকে ঘুরবে,
এই কিউ ভেক্টরটা পি ভেক্টরের দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, নাকি কি হবে, হবেটা কি? এই জিনিসটাই হচ্ছে আমার ইটা নির্দেশ করে থাকে। এই জিনিসটা হচ্ছে আমার ইটা নির্দেশ করে থাকে। তো আসলে ফিজিক্সে একটা চ্যাপ্টার আছে আমরা পড়ছি, আমরা যেহেতু এইচএসসি 20 ব্যাচ, আমরা ফিজিক্সে আহ এটা হচ্ছে সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম মানে হচ্ছে চুম্বকত্ব। আচ্ছা, চুম্বকত্ব যদি আপনারা পড়তে পারতেন, এত জোস ওই চ্যাপ্টারটা। ওই চ্যাপ্টার পড়লে যে দিকের যে ব্যাপারগুলো আছে, ম্যাগনিটিউড বা দিক, দেখেন ম্যাগনিটিউড মানে তো মান, বা দিক বা ডিরেকশনের যে ব্যাপারটা আছে, ওইটা আপনারা অনেক জোস ভাবে বুঝতে পারতেন। ওইটা অনেক জোস ভাবে বুঝতে পারতেন। এই দিকের ব্যাপারটা ওই চ্যাপ্টারটা না থাকার কারণে জোস ভাবে বোঝানোর সুযোগ কিন্তু নাই। তো তারপর আমরা একটু দেখাই আপনাকে যে ঘড়ির কাঁটার দিকে, তাই তো? তো ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে হচ্ছে এই দিকে ঘোরা, এই যে এইভাবে হচ্ছে রোটেট করা। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা মানে হচ্ছে এই দিকে রোটেট করা, তাই না? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার হচ্ছে বিপরীত দিকে। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। আর এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, বা বাংলাতে বলতে চাইলে ঘড়ির কাঁটার বিপরীত ডিরেকশনে বা বিপরীত দিকে হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, ওকে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনার বিপরীত দিকে ঘুরে, এটাকে হচ্ছে একটা ডট দ্বারা প্রকাশ করা হয়। বিপরীত দিকে ঘুরলে এটাকে ডট দ্বারা প্রকাশ করা হয়। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটাকে ক্রস দ্বারা প্রকাশ করা হয়। একটু মাথায় রাখেন যে বিপরীতে ঘুরলে ডট দ্বারা প্রকাশ করা হয়, বা এন্টি ক্লকওয়াইজ ঘুরলে ডট দ্বারা প্রকাশ করা হয়। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বা ক্লকওয়াইজ দিকে বা ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে ক্রস দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। দেখেন, এই যে ডট মানে বিপরীতে, ডট কথার মানে হচ্ছে তোমার দিকে। ডট কথার মানে হচ্ছে এই ল্যাপটপ থেকে তোমার দিকে। এই ডট কথার মানে হচ্ছে যে ল্যাপটপ থেকে তোমার দিকে, ল্যাপটপ থেকে তোমার দিকে, ল্যাপটপ থেকে তোমার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে ঘোরার মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘোরার মানে হচ্ছে বইয়ের তল থেকে লম্বভাবে বাইরের দিকে। মানে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। বিপরীত দিকে ঘোরা মানে হচ্ছে কি? বিপরীত দিকে ঘোরা মানে হচ্ছে ল্যাপটপ থেকে ঠিক তোমার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে তোমার থেকে ল্যাপটপের দিকে, তোমার থেকে ল্যাপটপের দিকে। আপাতত এইটুক জানলেই হবে। ম্যাগনেটিজম পড়ানোর সুযোগ থাকলে এগুলো আরো অনেক জোস ভাবে পড়ানো যায়, সো পেইন নাই। এখন আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই। এই আছে হচ্ছে আমার পি ভেক্টর, এই আছে হচ্ছে কিউ ভেক্টর। এই দুটো দ্বারা আমরা একটু ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ তোমাকে একটু বুঝিয়ে দিই। দেখো, যদি আমরা পি ভেক্টরটাকে কিউ ভেক্টরের দিকে ঘুরাই, চিন্তা করে দেখো, যদি পি ভেক্টরটাকে আমরা কিউ ভেক্টর দিকে ঘুরাই, তাহলে এটা কি এইভাবে ঘুরবে না? তাহলে এইভাবে ঘোরার অর্থ কি? এইভাবে ঘোরার অর্থ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। তাইলে আমরা যদি এইভাবে ঘুরাই, আমি দুইটা তীর চিহ্ন দিব। আচ্ছা, দুইটা তীর চিহ্ন দিয়ে বুঝাইলে অনেক জোস হবে। তো একটা আমরা দিব হচ্ছে যে পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের দিকে যখন ঘুরবে তখন কি হবে। আরেকটা হচ্ছে যে কিউ ভেক্টর থেকে পি ভেক্টরের দিকে ঘুরে তখন কি হবে। দেখো চিন্তা করে, যদি তোমার পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের দিকে ঘুরে, তাহলে তুমি বলবো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বা যেটাকে তুমি চাইলেই বলতে পারবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আর 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 যদি তোমার কিউ থেকে পি এর দিকে ঘুরে, এটা ঘুরছে হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখে দিই, নোটগুলা করে দিই। এইটা ঘুরছে হচ্ছে পি ভেক্টর থেকে কিউ ভেক্টরের দিকে। আর উল্টা কেস যেটা আছে, সেটা হচ্ছে কিউ ভেক্টর থেকে পি ভেক্টরের দিকে যদি ঘুরে, কিউ ভেক্টর থেকে পি ভেক্টর দিকে ঘুরে মানে হচ্ছে এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটা ঘুরবে হচ্ছে এইভাবে এইভাবে। একটু ভালো করে দেখাই, এই যে এইভাবে এইভাবে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঘুরবে। তো ঘড়ির কাঁটার দিকে ঢুকবে মানে কি, বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে মানে কি? ক্লকওয়াইজ ঘোরা। তো এটা হবে হচ্ছে আমার ক্লকওয়াইজ। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই, বা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। জিনিসগুলো ইজি আছে এবং জিনিসগুলো তুমি অনেক ইজিলি বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে। তো পেইন নেওয়ার আমি কোনো রিজন দেখি না। সো আমরা এখন একটু চিন্তা ভাবনা করে একটু আরেকটু পড়াশোনা করি যে আর কি কি পড়ানো যায়। আচ্ছা, ঠিক আছে। সো আপাতত হচ্ছে আমাদের এইটুকু। তবে আরেকটা জিনিস আমি একটু বলে দেই, কোসাইনের যে ব্যাপারটা, আহ আমি যখন তোমাকে ডট প্রোডাক্ট পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে সমজাতীয় দুইটা ভেক্টরকে আমি যদি গুণ করি তাহলে কি হয়, আর আমি যদি বিপরীত জাতীয় দুইটা ভেক্টরকে ডট করি তাহলে কি হয়। বাট এখন যেহেতু আমরা ডট করব না, এখন যেহেতু আমরা ডট করব না, এখন আমরা করব হচ্ছে ক্রস। এখন আমরা করব হচ্ছে ক্রস। সমজাতীয় ভেক্টরকে ক্রস করব, আবার চাইলে বিপরীত জাতীয় ভেক্টরকে হচ্ছে ক্রস করতে পারবো।
তো এখানে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই, যে আমাদের সাইন থিটা আছে, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। কিন্তু যখন তুমি কস থিটা নিছিলা ডট প্রোডাক্টের ক্ষেত্রে, তখন 0 ডিগ্রির ভ্যালুটা ছিল হচ্ছে 1 এবং তোমার 90 ডিগ্রির ভ্যালুটা ছিল হচ্ছে 0। তাহলে প্রকৃতপক্ষে সাইন 0 যেই কথা, কস 90 সেম কথা। আবার সাইন 90 যেই কথা, কস 0 হচ্ছে সেম কথা। এই জন্য ঘুরে যায়, এই জন্য ব্যাপারটা ঘুরে যায়। সাইন 0 ক্ষেত্রে যেটা হয় কস 90 ক্ষেত্রে ওইটা হয়, এবং সাইন 90 ক্ষেত্রে যেটা হয় কস 0 ক্ষেত্রে হচ্ছে সেইটা হয়, ঘুরে যাবে আর কি। তো প্রকৃতপক্ষে আমরা দেখছিলাম যে সমজাতীয় ভেক্টর, সমজাতীয়, তুমি একটু বলবা আমাকে একটু, সমজাতীয় ভেক্টর ডট করলে কি হয়? সমজাতীয় ভেক্টর ডট করলে কি হয়, 0 আর 1? বলো তো একটু, দেখি তো মনে আছে কিনা। সমজাতীয় ভেক্টর ডট করলে কি হয়, একটু তাড়াতাড়ি জানাও। সমজাতীয় ভেক্টর ডট করলে কি হয়? পড়াইছিলাম কিন্তু আমরা একটু আগে, যে সমজাতীয় দুইটা ভেক্টর যদি আমরা ডট করি তাহলে 1 হয়, আর বিপরীত জাতীয় দুইটা ভেক্টর যদি আমরা ডট করি সেক্ষেত্রে তার উল্টাটা হবে, 0 হবে। তাহলে এখানে উল্টে যাবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে আমাদের সমজাতীয় দুইটা ভেক্টর যদি আমরা ক্রস করি তাহলে হবে হচ্ছে 0, আর বিপরীত জাতীয় দুইটা ভেক্টর আমরা যদি আলটিমেটলি ক্রস করি তাহলে হবে হচ্ছে 1। তাহলে এইটুক বেসিক কিন্তু আমাদের থাকা লাগবে, এইটুক বেসিক কিন্তু আমাদের কাছে থাকা লাগবে। ওকে। তো এখন 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 একটা কথা আছে, যে মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে কি, ধরো তোমার এইখানে একটা ভেক্টর আছে, আবার এইখানে হচ্ছে একটা ভেক্টর আছে। সো তোমার এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে এ ভেক্টর, তোমার এইখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা বললাম হচ্ছে বি ভেক্টর। এখান থেকে আমরা চিন্তা করে দেখি, আমরা যে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা আছে তাদের মধ্যে রিলেশনটা কি। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে রিলেশন হচ্ছে তারা সমান্তরাল অবস্থায় আছে। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে রিলেশন হচ্ছে তারা সমান্তরাল অবস্থায় আছে। তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল অবস্থায় থাকে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল অবস্থায় থাকে, তাইলে তাদের যে ক্রস গুণফল, তাদের যে ক্রস গুণফল সেটার মানটা হবে হচ্ছে 0। এখন কথা হচ্ছে স্যার এটা একটু প্রমাণ করে দেন, দুইটা ভেক্টর সমান্তরালে থাকলে তাদের ক্রস গুণফল কেন 0 হয়। তাহলে বেসিকলি আমরা কি জানি, বেসিকলি আচ্ছা এইখানে দেখাই, এখানে একটু জায়গা নিয়ে এই পাশে হচ্ছে দেখাই। তো আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তো এটার মানটা কি বা এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এ বি সাইন থিটা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমার এ বি সাইন থিটা। এখন এই যে আমার এ ভেক্টর আর বি ভেক্টর আছে, এই ভেক্টর এবং বি ভেক্টর কি মধ্যবর্তী কোনো কোণ আছে? না, এই ভেক্টর ও বি ভেক্টর তো পরস্পর ছেদই করে না, দুইটা তাদের মতো চলে। এ ভেক্টর চিরজীবন এই লাইন বরাবর চলে, বি ভেক্টর চিরজীবন এই লাইন বরাবর চলে। তারা একটাকে আরেকটা কখনো পরস্পর ছেদই করে না, যেহেতু তারা কখনো মিলিতই হয় না, তারা কখনো পরস্পরকে ছেদই করে না, একজন আরেকজনকে গোনে না, একজন আরেকজনের সংস্পর্শে আসে না, তাইলে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে, প্রকৃতপক্ষে তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই। যেহেতু তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই, তাইলে তাদের মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, সাইন 0 কত? সাইন 0 কত রে মা? সাইন 0 কত? এখানে যেহেতু আমার থিটার ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এ বি ইন্টু 0 মানে পুরোটা হচ্ছে 0 হয়ে যাবে। এখান থেকে প্রমাণিত হয় কি, এখান থেকে প্রমাণিত হয় যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে, বা দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তাইলে 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 কি, তাইলে আলটিমেটলি তাদের ক্রস গুণফলের মানটা হবে হচ্ছে 0। তো আমরা আসলে একটা প্রবলেম সলভ করাই দিই তোমাকে। সো প্রবলেমটা আমাকে বলছে যে আলফা এর মান কত হলে, উঠায় নাও, আলফা এর মান কত হলে আমার এ ভেক্টর যেটা আছে, যেটার মানটা হচ্ছে তোমার 5i ভেক্টর প্লাস হচ্ছে 2j ভেক্টর মাইনাস 3k ভেক্টর, আলফার মান কত হলে এই এ ভেক্টরটা, এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর যেটার মানটা হচ্ছে আমাকে বলছে 15i ভেক্টর, ওকে, সো আলফা জে ভেক্টর মাইনাস 9k ভেক্টর, ওকে, মাইনাস 9k ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আলফার মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল হবে। সো লম্বটাও আসতে পারে, সমান্তরালটাও আসতে পারে। সো লম্বটা আমরা করি কেমনে? লম্বটা আমরা করি হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল হচ্ছে 0,
আর সমান্তরালটা কেমনে করব, দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে 0 এই শর্তের মাধ্যমে। তো দুইটা ভেক্টর ক্রস গুণফল করতে হবে। তাহলে আমার এ ভেক্টর এবং যে ভি ভেক্টর আছে তাদের ক্রস গুণফল করলে আমরা পাবো হচ্ছে 0। এখন কথা হচ্ছে স্যার কেন 0 পাচ্ছি, কারণ আমার এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা কি পরস্পর সমান্তরাল। এই ভেক্টরটা এবং বি ভেক্টরটা যেহেতু পরস্পর সমান্তরাল, এই জন্য তাদের আমি যদি ক্রস গুণফল করি তাহলে আমি 0 পাবো। সো পরবর্তী পৃষ্ঠায় আমি যদি ক্রস গুণফলটা করি, তো এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের আমরা কি বের করব, ক্রস গুণফল বের করব। সো ক্রস গুণফল কেমনে বের করে, আশা করি ক্রস গুণফল বের করা তুমি শিখছো, না শিখলে আমরা দেখাই দিব। সো ক্রস গুণফল বের করতে গেলে এখানে হচ্ছে আই এর কম্পোনেন্ট, এখানে জে এর কম্পোনেন্ট, এখানে কে এর কম্পোনেন্ট। তো এখানে আই এর কম্পোনেন্ট আছে হচ্ছে 5, এখানে আই এর কম্পোনেন্ট আছে হচ্ছে 15, এখানে আছে 5, এটা হচ্ছে 15। এবার জে এর কম্পোনেন্ট গুলো যদি আমরা দেখি, জে এর কম্পোনেন্ট হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আলফা, আর কে এর কম্পোনেন্ট এটা মাইনাস, এটা -9, -3 -9 কে এর কম্পোনেন্ট। এগুলো যদি আমরা সিরিয়াল মেনটেন করে বসাই, 2 আর আলফা আর কে এর কম্পোনেন্ট আমরা একটা পাইছি হচ্ছে -3, পরেরটা পাইছি হচ্ছে -9। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে একটা মনে রাখবা, চিহ্নের একটা ব্যাপার আছে। এইখানে প্লাস, এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। ভেক্টর হচ্ছে এইভাবে কাজ করে। তো মনে রাখবা, আই এর ক্ষেত্রে এখানে চিহ্নটা হবে হচ্ছে প্লাস, এখানে চিহ্নটা হবে হচ্ছে মাইনাস, এখানে চিহ্নটা হবে হচ্ছে প্লাস। এইটা হচ্ছে সাইন রুল। এটাকে বলা হয় হচ্ছে তোমার ভেক্টরের সাইন রুল বা ক্রস প্রোডাক্টের সাইন রুল। সাইন রুল মানে হচ্ছে ভেক্টরের, এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ান কম্পোনেন্ট। তুমি কি, আচ্ছা, ম্যাট্রিক্স এবং নির্ণয় কি ভালো করে করছো একটু বলো তো, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কি ভালো করে করছো? যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যদি ভালো করে করে থাকো তাইলে এগুলো আসলে পারার কথা। কিন্তু তুমি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কখনোই করে না থাকো, তখন কিন্তু প্রবলেম, তখন আসলে এগুলো মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আসলে একটা সিরিয়াল মেনটেন আছে, যে প্রথমে এই জন্য ম্যাথের ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা পড়ানো হয়, যাতে তুমি হচ্ছে যে ভেক্টরের কিছু ব্যাপার স্যাপার গুলা আগে জেনে যাও। আবার আমার বিশ্বাস যে একটু হইলেও তোমার নলেজ আছে। সো এটা হচ্ছে একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের সাইন রুল। এটাকে বলা হয় হচ্ছে এ ওয়ান ওয়ান কম্পোনেন্ট, এটাকে বলা হয় A12 কম্পোনেন্ট, এটাকে বলা হয় A13 কম্পোনেন্ট। এগুলো পারার তো কথা, নির্ণায়ক ম্যাট্রিক্স ভালো করে পড়ে আসলে এগুলো পারার কথা। যাই হোক, আচ্ছা, সো আমরা এখন যদি ক্রস গুণফলটা করি, ক্রস গুণফলটা করলে প্রথমে আই এর জন্য হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তো আই এর জন্য ক্যালকুলেশন করলে নিয়ম হচ্ছে কি, আই বরাবর হচ্ছে কলাম এবং রোকে আমরা বাদ দিব। আই বরাবর কলাম এবং রোকে বাদ দিব। এরপরে আমরা এই যে বাকি যে কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলোকে কোনাকুনি গুণ করব, এবং কোনাকুনি গুণ করার মাঝখানে একটা মাইনাস সাইন হচ্ছে থাকবে। এগুলো তো জানো নাকি, এগুলো তো জানার কথা। ধরো এরপরে যে আমরা জে এর জন্য ক্যালকুলেশন করতাম, তো জে বরাবর রো এবং জে বরাবর যে কলামটা আছে সেটাকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা হচ্ছে আলটিমেট ক্যালকুলেশনটা হচ্ছে করব, তাই না? এইভাবে হচ্ছে বাদ দিব, বাদ দিয়ে ক্যালকুলেশনটা হচ্ছে করব। এই দুইটাকে হচ্ছে কোনাকুনি গুণ করব, এবং এই যে কোনাকুনি গুণ করার পর মাঝখানে একটা মাইনাস থাকবে যেটা সূত্রের। এবার কে এর জন্য যখন ক্যালকুলেশন করব, এইটারে বাদ দিব, এইটারে বাদ দিব, তারপর এইটার সাথে এইটাকে গুণ করব, মাইনাস এটার সাথে এটাকে গুণ করব। তো এগুলো আসলে যারা ম্যাট্রিক্স চিহ্নও একটু হইলো পড়ে আসছে তাদের এগুলো প্রবলেম হওয়ার কথা না। একদমই যদি পড়ে না আসো তাহলে আসলে প্রবলেম আছে। ওকে, সেখানে এইটা এই বরাবর এবং এই বরাবর বাদ যাবে। এখান থেকে আমি যে গুণ করি, -9 × 2 = 18, এখানে একটা মাইনাস আছে, সূত্রের একটা মাইনাস মিলে হবে প্লাস, এটা হবে হচ্ছে 3 আলফা, এটা হবে হচ্ছে আমার 3 আলফা। এরপরে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে হচ্ছে আমার মাইনাস জে। তাহলে জে বরাবর এইটা এবং এইটাকে হচ্ছে বাদ দিব। তো এইখান থেকে আমি পাবো 5 নং 45, এবং এখানে আছে মাইনাস -45, সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 45। এরপরে কে এর যে চিহ্নটা সেটা হচ্ছে আমার পজিটিভ। এবার এই বরাবর হচ্ছে বাদ দিব, বরাবর বাদ দিয়ে হচ্ছে কোনাকুনি গুণ করব। সো পাবো হচ্ছে 5 আলফা মাইনাস 15 দুগুণে হচ্ছে 30। সো দ্যাট ইজ হোয়াট উই গেট, দ্যাট ইজ হোয়াট উই গেট। ওকে, সো দ্যাট ইজ হোয়াট উই গেট। ওকে, সো এখান থেকে আমরা এখন যদি ক্যালকুলেশনটা করি, আমাদের কি কি থাকবে সেটা আমরা একটু যদি দেখতে চাই। সো দেখেন, এইটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আলটিমেটলি 0। এটা আসলে 0 না হওয়া ছাড়া কোনো উপায় নেই, এটা কিন্তু 0 না হওয়া ছাড়া হচ্ছে কোনো উপায় নাই। এটা আলটিমেটলি 0 হইতে হচ্ছে বাধ্য। যে যে কম্পোনেন্টটা আছে না, +45 -45 কাটাকাটি করলে আলটিমেটলি হচ্ছে 0 হয়ে যাবে, বা 0 হইতে হচ্ছে বাধ্য। আপনি বলেন 0 হবে কিনা? অবভিয়াসলি 0 হচ্ছে আমার হবে। এটা যদি আমার 0 হয়, তাহলে আমার বাকি থাকবে হচ্ছে এই কম্পোনেন্টটা, এবং বাকি থাকবে হচ্ছে এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা বাকি থাকবে, এবং এই কম্পোনেন্টটা হচ্ছে আমার বাকি থাকবে। এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্ট যদি বাকি থাকে, তাহলে আমরা জানি যে ক্রস গুণফলের ক্ষেত্রে হচ্ছে 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে শর্ত মতে
শর্ত মতে বা দুইটা জিনিসের ক্রস গুণফল যে সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফলের যে শর্ত আছে শর্ত মতে আমরা লিখতে পারবো এখানে যে কম্পোনেন্টটা আছে -18 প্লাস হচ্ছে 3 আলফা, এইটা ইকুয়াল টু হবে হচ্ছে আমার 0, এটা ইকুয়াল টু হবে হচ্ছে আমার 0। তাহলে এখান থেকে আমি যে ক্যালকুলেশন করতে চাই 3 আলফা ইকুয়াল টু হচ্ছে 18, সো ইফ উই ক্যালকুলেট এখান থেকে আলফার মানটা আসবে হচ্ছে 6। আচ্ছা, এটা হচ্ছে হয় অথবা দিয়ে করতে হবে, এটা হচ্ছে হয়, এটাকে আমরা বলি হচ্ছে হয়, এটাকে আমরা বলি হচ্ছে অথবা। তো অথবা দিয়ে যদি আমরা করি এই কম্পোনেন্ট তো আমার 0 হয়ে গেছে, আরেকটা কম্পোনেন্ট আছে হচ্ছে 5 আলফা -30 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমার 5 আলফার মানটা হবে হচ্ছে 30। সো এখান থেকে আপনি আলফার মানটা ক্যালকুলেশন করলে 30 ভাগ 5 মানে হচ্ছে 6। তাহলে আলটিমেটলি আপনি এইটাও অ্যান্সার লিখতে পারবেন, এইটাও অ্যান্সার লিখতে পারবেন, যেভাবে করেন সেটাই হচ্ছে আমার অ্যান্সার, যেভাবে করেন সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন কত হচ্ছে স্যার পরীক্ষার ক্ষেত্রে তো, স্যার পরীক্ষার ক্ষেত্রে এটা যদি আমি করি তাহলে আমার অবস্থা তো শেষ, কারণ ক্রস গুণফলটা একটু কঠিন আছে, আলটিমেটলি আমার ভুল হয়ে যেতে পারে। তো স্যার যেহেতু আছে টেনশনের কোনো কারণ নাই, আসলে আপনাকে স্পেশাল শর্টকাট দিয়ে দিচ্ছি, আসেন আপনাকে স্পেশাল শর্টকাট দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে স্যার স্পেশাল শর্টকাটটা কি? স্পেশাল শর্টকাটটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা আপনি এমসিকিউর ক্ষেত্রে প্রয়োগ করবেন, রিটেন খাতায়ও করতে পারবেন, সমস্যা নাই। ধরেন আমার একটা ভেক্টর আছে হচ্ছে এ, এবং এই ভেক্টরটাকে আমি হচ্ছে এক্স আই ভেক্টর প্লাস হচ্ছে এ ওয়াই, এটা হবে এ ওয়াই জে ভেক্টর প্লাস হচ্ছে এ জেড কে ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। এবং আরেকটা ভেক্টর আছে হচ্ছে আমার বি ভেক্টর, এবং সেই বি ভেক্টরটাকে আমরা হচ্ছে বি এক্স আই ভেক্টর, বি ওয়াই জে ভেক্টর এবং বি জেড কে ভেক্টরের মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারি। তাহলে এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর যে আমার সমান্তরাল হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল। তাইলে আলটিমেটলি আমরা জানতাম যে নর্মাল নিয়মে তাদের ক্রস গুণফলটা হচ্ছে কি হয়, তাদের ক্রস গুণফলটা হয় হচ্ছে আমার 0। বাট এই যে প্রসেসটা এইটা করা একটু টাফ, প্লাস মাইনাস ভুল হইলে ভুল হইতে পারে। এই জন্য স্যারের যে প্রসেস সেটা হচ্ছে আই এর যে কম্পোনেন্ট গুলো সহগের অনুপাত আছে, আই এর যে আপনার কম্পোনেন্ট গুলো সহগের যে অনুপাত আছে, এখানে আছে এক্স এখানে আছে বিএক্স, এইটার অনুপাতটা যে যে কম্পোনেন্ট গুলো সহগ আছে সেইটার অনুপাত এবং কে এর যেই আপনার সহগের কম্পোনেন্ট গুলো আছে এ জেড এবং হচ্ছে বি জেড, এইটা চিরজীবন সমান হবে। এবং এই স্পেশাল জিনিসটা প্রয়োগ করার মাধ্যমে আপনি এক লাইনে বা দুই লাইনে বা আগে যদি করতে আপনার 5 মিনিট লাগতো, সেইটাই এই 5 মিনিটটাই আপনি 5 মিনিটেরটা লিটারেলি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে করতে পারবেন। এখন কত হচ্ছে স্যার কেমনে? তো আমরা একটু সেম ম্যাথটা এই যে একটা বিকল্প নিয়ম বা আমার যে প্রসেসটা আছে সেটা দিয়ে করে দেখাই। আগের ম্যাথটাই আমার যেই নিয়মটা আছে এটা দিয়ে হচ্ছে আপনাকে করে দেখাই। সো আমার নিয়মটা যদি আপনাকে করে দেখাই, তাহলে এখানে অনুপাতটা হচ্ছে 5 ডিভাইড ভাগ হচ্ছে 15। তাহলে আমরা লিখি এখানে হচ্ছে 5 ডিভাইডেড ভাগ হচ্ছে 15। সো ইকুয়াল টু আমরা ওয়াই এর কম্পোনেন্ট গুলো লিখবো, এখানে হচ্ছে জেড এর সহগ গুলো হচ্ছে লিখবো। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি হবে, বা ওয়াই বলতেই কিন্তু জে, কারণ জে কিন্তু ওয়াই এক্সিস কে রিপ্রেজেন্ট করে, কে কিন্তু জেড এক্সিস কে রিপ্রেজেন্ট করে, আই কিন্তু এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করে। এখানে আছে 2, এখানে আছে আলফা, ওকে ফাইন, এখানে হবে 2, এখানে হবে আলফা। আচ্ছা, এখানে আছে হচ্ছে -3, এখানে আছে -9, এখানে আছে -3, এখানে আছে -9, তাই না? তাইলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো বা দিয়ে যে 5/15 এইটা ইকুয়াল টু হচ্ছে আমার 2/আলফা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি 5 আলফা সমান সমান হচ্ছে 30। এখান থেকে আমার আলফার মানটা হবে হচ্ছে 6। দেখেন কত ইজিলি আমরা করে ফেলছি, কত ইজিলি আমরা করে ফেলছি, 2 লাইনে করে ফেলছি। আপনি যখন বস হয়ে যাবেন, আপনি যখন বস হয়ে যাবেন এমসিকিউতে এই জিনিসটা অ্যাকচুয়ালি 10 সেকেন্ডে করতে পারবেন। আমরা কষ্ট করে ক্রস গুণফল করার কোনো দরকার নেই, রিটেনে আসলে কইরেন, বাট যখন এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবেন, আসবে এগুলা, এগুলা আসবেই, এগুলা এমসিকিউতেই বেশি দেয়। আচ্ছা, এগুলা এমসিকিউতেই হচ্ছে আপনার বেশি দেয়। তাহলে আপনি একটু দেখেন তো যে এই বিকল্প নিয়মটা বুঝতে পারছেন কিনা, যে বিকল্প নিয়মে কেমনে করবেন। আই এর যেই সহগগুলো আছে এইটা ইকুয়াল টু জে যে সহগগুলো আছে এইটা ইকুয়াল টু কে এর যে সহগগুলো আছে, এটা দিয়ে ইজিলি আপনি করতে পারবেন। এবং এই শর্টকাটটা কখন আপনি প্রয়োগ করবেন, যখন দুইটা ভেক্টর বলবে সমান্তরাল, যখন দুইটা ভেক্টর বলবে হচ্ছে সমান্তরাল। তো বুঝতে পারলে একটু ইয়েস লিখেন। ওকে, সো এইবার আমরা সামনে চলে যাই। সো এইবার আমরা যাব হচ্ছে আপনার তিনটা ভেক্টর সমতল হওয়ার সূত্র,
তিনটি ভেক্টর তিনটি ভেক্টর এক সমতলীয় হওয়ার শর্ত। ওকে, সো আমার তিনটা ভেক্টর যদি এক সমতলীয় হয়, তাহলে তিনটা ভেক্টর এক সমতলীয় কেমনে হবে? সো মনে রাখবেন যে তিনটা ভেক্টর এক সমতলীয় হওয়ার জন্য আপনার পেইন নেওয়ার কোনো দরকার নাই, আপনি সিম্পলি তার ডিটারমাইন্ট বের করবেন। তো তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে আপনি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করবেন। ঠিক আছে, আপনি সিম্পলি হচ্ছে তার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট হচ্ছে বের করবেন, এবং ডিটারমিনেন্ট এবং নির্ণায়ক বের করবেন। করার পরে যদি আপনার ওই নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মানটা জিরো হয় তাইলেই আপনার তিনটা ভেক্টর হচ্ছে এক সমতলীয়। যদি আপনার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করার পরে ডিটারমিনেন্টের মানটা জিরো হয় তাইলেই তারা এক সমতলীয়, নাইলে না। এখন কথা হচ্ছে একটা স্যার ম্যাথ দেখায় দেন। ওকে, সো ম্যাথ দেখাই। ধরেন আমার একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর, আবার একটা ভেক্টর আছে হচ্ছে বি ভেক্টর, আবার একটা ভেক্টর আছে হচ্ছে সি ভেক্টর। আলটিমেটলি আমরা মান বলে দিই, এই ভেক্টরের মান বললাম হচ্ছে 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। তো বি ভেক্টরের মানটা আমরা বললাম লেটস সে 3i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস হচ্ছে 4k ভেক্টর। এরপর আমাদের সি ভেক্টর আছে, এর মানটা আমরা বললাম লেটস সে i ভেক্টর, এরপরে বললাম যে মাইনাস 3j ভেক্টর প্লাস হচ্ছে 5k ভেক্টর। তাহলে এইখানে আমার আলটিমেটলি কয়টা ভেক্টর আছে? আলটিমেটলি তিনটা ভেক্টর আছে। তাহলে এই যে তিনটা ভেক্টর এক সমতলীয় কিনা, এই যে তিনটা ভেক্টর আছে এগুলো এক সমতলীয় কিনা বা আলটিমেটলি এক সমতলে অবস্থান করবে কিনা সেইটা হচ্ছে আমরা বের করব। তো সেইটা বের করার জন্য আমরা কি করব? এই যে তিনটা ভেক্টরের যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টটা হচ্ছে বের করব। সো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক কেমনে বের করে? ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করার জন্য প্রথমে আপনি কি করবেন? এরকম থার্ড ব্র্যাকেটের মতো, থার্ড ব্র্যাকেট না ঠিক, মডুলাস আছে না, মডুলাসের মতো হচ্ছে দুই পাশে দুটো দাগ দিবেন। এরপরে আই এর কম্পোনেন্ট এখানে আছে 2, জে এর কম্পোনেন্ট এখানে আছে কত? জে এর কম্পোনেন্ট বা সহগ আছে হচ্ছে 1, কে এর কম্পোনেন্ট বা সহগ আছে হচ্ছে এখানে -1। এরপর এখানে আই এর কম্পোনেন্ট আছে 3, এখানে জে এর কম্পোনেন্ট আছে হচ্ছে -2, এখানে কে এর কম্পোনেন্ট আছে হচ্ছে +4, এখানে আই এর কম্পোনেন্ট আছে হচ্ছে 1, জে এর কম্পোনেন্ট আছে হচ্ছে -3, কে এর কম্পোনেন্ট আছে হচ্ছে +5, এখানে আছে হচ্ছে +5। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। সো আমরা প্রথমে আই এর এখানে 2 নিলাম, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে -10, মাইনাস মানে প্লাস 3 4 হচ্ছে 12। এরপর আমার এখানে চিহ্নটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস হয়ে গেলে এই যে এইটা আর এইটাকে হচ্ছে আমরা বাদ দিব, বাদ দিলে 3 5 15, 15 মাইনাস 4, 15 মাইনাস হচ্ছে 4। সো এখানে হবে হচ্ছে 15 মাইনাস 4, পরে চিহ্নটা হবে হচ্ছে প্লাস, প্লাস যদিও কিন্তু এখানে মাইনাস থাকার কারণে হয়ে যাবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তো এরপরে আমরা এটার জন্য এই বরাবর কলাম এবং রো থেকে হচ্ছে বাদ দিব, বাদ দিলে আমরা পাবো -9, সূত্রের এবং মাইনাস মিলে হবে প্লাস, তাহলে -9 প্লাস 2, -9 প্লাস 2, -9 প্লাস 2। সো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখেন 2 এর 2, এখান থেকে থাকবে হচ্ছে 2 2 দুগুণে 4। আচ্ছা এইটা থাকলো, তারপর হচ্ছে -1 ইন্টু হচ্ছে এটা হচ্ছে 11, এরপর থাকবে হচ্ছে মাইনাস, এরপরে আমার থাকবে হচ্ছে একের সাথে আমরা গুণ দিব কত? এখান থেকে থাকবে -7, এখান থেকে থাকবে হচ্ছে আমার -7, এখান থেকে আমার কত থাকবে ক্যালকুলেশন করলে -7। মাইনাসে মাইনাসে যদিও প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে যদিও প্লাস হয়ে যাবে, এখান থেকে থাকবে -7, তো -7 প্লাস 7 একে হচ্ছে 7, এখান থেকে থাকবে হচ্ছে 7, 2 দুগুণে 4, -11 প্লাস 7, 4 প্লাস 7 11, -11 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই পুরোটা আপনি যে ক্যালকুলেশন করেন বা ক্যালকুলেটরও যদি করেন, তাহলে এখান থেকে আপনি পাইতেন যে এই যে আমার ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা হচ্ছে 0। এখান থেকে আপনি কি বলতে পারেন? এই যে আপনার এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর আছে, তারা একই সমতলে অবস্থান করে, অথবা এই তিনটা হচ্ছে এক সমতলীয়, এক সমতলীয়। সিম্পল একটা তলের উপরে এই হচ্ছে একটা তল, এই তলের উপরে আপনার এ ভেক্টর, এই তলের উপরে আপনার বি ভেক্টর, এই তলের উপরে হচ্ছে আপনার সি ভেক্টর। তাহলে সেম বা এক সমতলীয় যে শর্ত বলে, তাহলে আপনি সিম্পলি কি করবেন? নির্ণায়কটা হচ্ছে বের করবেন, এবং নির্ণায়কটা বের করে ইজি পিজি ভাবে বাকি কাজটা হচ্ছে আপনি করে ফেলবেন, এবং আমার বিশ্বাস আপনি করতে পারবেন, করতে কোনো প্রবলেম হবে না।
ওকে, সো এইটা আমার হলো বা এটা আমাদের গেল। এরপরে হচ্ছে তলের লম্ব বরাবর একক ভেক্টর। এরপরে আমাদের কনসেপ্ট হচ্ছে তলের লম্ব বরাবর একক ভেক্টর। এগুলো একটু নোট করবেন। তলের, যে কোনো একটা তলের যে লম্ব বরাবর বরাবর একক ভেক্টর বের করতে বলে, সেটা কেমনে বের করবেন, যে তলের উপর লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে বললে সেটা আমরা কেমনে বের করব। আচ্ছা ঠিক আছে, পেইন নেই কোনো, আমরা বের করে শিখাবো। আচ্ছা, তো আমরা নর্মালি একটা জিনিস হচ্ছে জানি, এখন কথা হচ্ছে কি জানি, যেহেতু লম্ব বরাবর আমাকে একক ভেক্টর বের করতে হবে, তাহলে বেসিকলি আমার ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমার যদি একটা ভেক্টর এ হয় এবং আরেকটা ভেক্টর যদি আমার বি হয়, এবং এই দুইটাকে আমি যদি ক্রস গুণফল করি, তাহলে এখান থেকে আমরা কি পাই, এ বি সাইন থিটা পাই। তবে এখানে হচ্ছে আমার একটা দিক আছে, এখানে আমার একটা দিক আছে যেটা হচ্ছে একটা দিক বা ডিরেকশন হচ্ছে নির্দেশ করে, যেটা হচ্ছে আমার একটা দিক বা ডিরেকশন হচ্ছে নির্দেশ করে। এটা নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো, এবং এই কনসেপ্টটাকে কাজে লাগানোর মাধ্যমেই আমরা ম্যাথটা হচ্ছে সলভ করার চেষ্টা করব, বা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। ওকে 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 ওকে, সো পেইন খাওয়ার কোনো রিজন নাই, এটা আমরা অনেক ইজি ভাবে হচ্ছে করতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে লম্ব একক ভেক্টরটা হচ্ছে বের করা। তো আসলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড ভাগ হচ্ছে এইটা ইকুয়াল টু হচ্ছে আমার এ বি সাইন থিটা। আচ্ছা, এটা আমরা লিখতে পারি, বা ইটা ইনটু হচ্ছে এ বি সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। লিখতে পারি কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে যে আমার ইটা আছে, এই ইটার মানটা যদি আমরা বের করতে চাই, উপরে যাবে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর, উপরে যাবে হচ্ছে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর, নিচে থাকবে হচ্ছে এ বি সাইন থিটা। এখন এ বি সাইন থিটা মানে কি, এ বি সাইন থিটা মানে কি, এ বি সাইন থিটা মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল। এ বি সাইন থিটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এ বি সাইন থিটার পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের যেই ক্রস গুণফলটা আছে সেইটা, আর একটা মডুলাস দিয়ে দিলাম, এটা মডুলাস আমরা দিয়ে দিলাম, যেহেতু আমরা একটা মডুলাস দিছি তাহলে এখানে একটা প্লাস মাইনাস এনে দিই, এটা প্লাস মাইনাস এনে দিই। তাহলে এইটাই হচ্ছে আপনার তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করার সূত্র। যে তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করার যেই সূত্র, সেটাই হচ্ছে এইটা, যে তলের লম্ব বরাবর কিভাবে একক ভেক্টর বের করতে হয়। সো আমরা একটা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবো, ম্যাথ প্র্যাকটিস করলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তো আসেন একটা 1 নাম্বার দিয়ে এই কনসেপ্টের একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। তো আমরা বললাম যে আমার একটা এ ভেক্টর আছে, সেই এ ভেক্টরের মানটা হচ্ছে 2i ভেক্টর প্লাস হচ্ছে 4j ভেক্টর মাইনাস 5k ভেক্টর। আচ্ছা আচ্ছা, এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, সেই বি ভেক্টরের মানটা হচ্ছে লেখছে আই ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 3k ভেক্টর। তাহলে এ ভেক্টর ইকুয়াল এত এবং বি ভেক্টর ইকুয়াল এত হলে হলে আচ্ছা, বা আমরা এইভাবে বলি, এই ভেক্টর ও বি ভেক্টর ইজিলি বলি আরো, এই ভেক্টর এবং বি ভেক্টর যে সমতলে অবস্থিত, যে সমতলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়, তার লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটা 4 মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, এইচএসসি তে কিন্তু আসতে পারে। আমি যেহেতু বলছি এইচএসসি তে আসতে পারে, তো আমার মানে রিকোয়েস্ট থাকবে একটু মনোযোগ দিয়ে আপনি হচ্ছে এই জিনিসটা সলভ করার ট্রাই করবেন। তো এই জিনিসটা যদি আমরা সলভ করতে চাই, প্রথমত প্রথমত আমরা একটা কাজ করি, এই ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলটা একটু বের করি। সো এই ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলটা যদি বের করতে চাই, তাহলে আই জে কে, এবার কম্পোনেন্ট গুলো যদি বসাই, আই এর কম্পোনেন্ট 2, জে এর কম্পোনেন্ট 4, কে এর কম্পোনেন্ট -5, বি এর জন্য আই এর কম্পোনেন্ট 1, জে এর কম্পোনেন্ট হচ্ছে 2, কে এর কম্পোনেন্ট হচ্ছে 3। তো এইটা আপনি সলভ করতে পারবেন। তারপর আমি একটু দেখাই, আই ভেক্টর নিলে আমরা যদি রো বরাবর আর কলম, এই যে কলম বরাবর এভাবে কেটে দিই, এগুলো আপনি জানেন, এতদিনে এগুলো অবশ্যই জানার কথা। তো এখান থেকে আপনি পাবেন হচ্ছে 12 প্লাস হচ্ছে 10, এরপর হচ্ছে মাইনাস জে ভেক্টর, রো এবং কলাম বরাবর যদি আমি কেটে দিই, এটা হবে 6, এটা হয়ে যাবে +5, এটা হয়ে যাবে হচ্ছে আমার +5, হ্যাঁ +5 হবে।
ইনটু হচ্ছে আমার কে ভেক্টর। তো এই কে ভেক্টর দিলে এই বরাবর হচ্ছে আমরা কাটবো, সো এই বরাবর যে আমরা কাটি, এখান থেকে আমরা যেটা পাবো 4 - 4, 4 - 4 মানে এই কম্পোনেন্ট হচ্ছে 0 হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে আমরা পাবো হচ্ছে 22i ভেক্টর, আর এখান থেকে পাবো হচ্ছে আমরা -11 জে ভেক্টর, আর কে ভেক্টরটা হচ্ছে আমার কমপ্লিটলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমরা যদি এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান ভেক্টরটা বের করতে চাই, তাহলে √ 22 এর স্কোয়ার প্লাস হচ্ছে -11 এর স্কোয়ার। সো এইটা আমরা ক্যালকুলেটরে করব। এইটা আমরা ক্যালকুলেটরে করলে কত পাবো, 605। এটা আমরা ক্যালকুলেটরে করলে পাবো হচ্ছে 605। তো এখন আমাদের বলছে যে একটা একক ভেক্টর বের করতে, তা আমরা এখন বলতে পারি যে নির্ণেয় একক ভেক্টর। তো নির্ণেয় যে একক ভেক্টরটা আছে এটাকে আমরা বললাম হচ্ছে ইটা। তো সেই ইটার মানটা কি হবে, সেই ইটার মানটা হবে হচ্ছে প্লাস মাইনাস, আমরা একটা দিলাম প্লাস মাইনাস, একটা হচ্ছে আমরা দিলাম, দেওয়ার পরে এই যে এইটা উপরে হবে হচ্ছে ক্রস গুণফলে যে মানটা আছে, উপরে হবে ক্রস গুণফলে যে মানটা আছে, যেটা হচ্ছে আমার 22i ভেক্টর মাইনাস হচ্ছে 11j ভেক্টর, নিচে হবে হচ্ছে মান ভেক্টরটা হচ্ছে √605। সো এইটাকে আমরা যদি চাই প্লাস মাইনাস 22 ডিভাইড বাই √605 i ভেক্টর মাইনাস 11 ডিভাইডেড বাই √605 জে ভেক্টর, এইভাবে লিখতে পারবো। তো এটা হচ্ছে আমার কিভাবে ওকে সমতল বরাবর একক ভেক্টর বের করতে হয় সেই প্রসেস। তো এটা বুঝতে পারছেন কিনা একটু জানায় দেন, বা কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা। বুঝতে পারছেন কিনা একটু জানায় দিতে পারেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন আমরা হচ্ছে নেক্সট কনসেপ্টে চলে যাই। তো আমার নেক্সট কনসেপ্ট হবে হচ্ছে ক্ষেত্রফল। আমার নেক্সট কনসেপ্ট হবে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সো ভেক্টরের মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটাই আমরা হচ্ছে দেখব। সো ভেক্টরের মাধ্যমে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি বা কিভাবে বের করতে পারি সেটা যদি আমরা একটু দেখতে চাই। সো ধরেন 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 যে আমার একটা ত্রিভুজ যদি থাকে। সো আমার একটা হচ্ছে ধরেন যে ত্রিভুজ আছে, এটা কি বলেন তো, একটা ত্রিভুজ। সো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করতে পারি, ক্ষেত্রফলকে হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অথবা এরিয়া দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। ডেল মানেও ক্ষেত্রফল, আবার যে এরিয়া আছে, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। এই যে আমরা একটা ত্রিভুজ আছে আমরা দেখতে পাইতেছি, এই ত্রিভুজের এরিয়াটা যদি আমরা বের করতে চাই, সো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। সো এইটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে সিম্পলি আমরা এটাকে হচ্ছে ভেক্টর ফরম্যাটে লিখলাম, কারণ আমরা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বাচ্চা ক্লাস ওটা তো করেই আসছি। সো এখন কথা হচ্ছে মেইনলি যেটা আসে সেটা হচ্ছে সামান্তরিক। তো আমি প্রথমে একটা সামান্তরিক আঁকাবো আগে, সামান্তরিক আঁকানোর পরে আপনাকে হচ্ছে বুঝাইয়া দিব। তো এটা হচ্ছে আমার সামান্তরিক, তাই না, এটা হচ্ছে কি আমার একটা সামান্তরিক। সো এই যে আমার সামান্তরিক আছে, এটা ত্রিভুজ, ত্রিভুজ লিখি নাই কেন, এটা হচ্ছে আমার ত্রিভুজ। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমার মনে হয় আমরা পারবো। তবে সামান্তরিকের ক্ষেত্রে
সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কেস আছে। সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কেস আছে, একটা কেস 1, একটা হচ্ছে কেস 2। এখন কথা হচ্ছে স্যার কেস 1 কেস 2 এই কথার মানে কি? দেখেন সামান্তরিকের ক্ষেত্রে দুই ভাবে ক্ষেত্রফল বের করা যায়। একবার হচ্ছে সন্নিহিত বাহুর মাধ্যমে, একটা হচ্ছে সন্নিহিত কর্ণের মাধ্যমে। তো আমরা প্রথমে হচ্ছে সন্নিহিত সন্নিহিত বাহুর মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখব। এরপরে আমরা হচ্ছে যে কর্ণ আছে, কর্ণের মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখব। যদি আমাকে দুইটা কর্ণের ভেক্টর দিয়ে দেয়, তাহলে কেমনে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব? আর যদি দুইটা ভেক্টর দিয়ে আমাকে বলে সেগুলো সামান্তরিকের সন্নিহিত বাহু, তাহলে আমরা কেমনে বের করব? এখন সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে এই যে সামান্তরিকের এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান্তরাল। দেখেন এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এবং এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে আমার কি সমান্তরাল। সামান্তরিকের এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা হচ্ছে আমার কি সমান্তরাল। আচ্ছা, তো এই যদি সমান্তরাল হয়, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কেমনে বের করতে পারি? আমরা আয়তর মতো কিন্তু বের করতে পারি। আয়তর ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে সন্নিহিত বাহুর ক্ষেত্রে? ধরেন আমার এই একটা সন্নিহিত বাহু আছে হচ্ছে এখানে, তাই না? সামান্তরিক কর্ণগুলা সামান্তরিককে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে ফেলে। তাইলে সামান্তরিক কর্ণের মাধ্যমে যদি আপনার ক্ষেত্রফল বের করতে হয়, তাইলে আপনি যদি নর্মালি সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে সেটাকে অর্ধেক করে দেন, তাইলে তো হয়ে যায়। কারণ কর্ণ কি করে? কর্ণ হচ্ছে সামান্তরিককে ঠিক সমান দুইটা খণ্ডে ভাগ করে। এইটা একটা খণ্ড, যে এইটা একটা খণ্ড, এইটা একটা খণ্ড। সিম্পল নিয়মে বা বাহুর নিয়মে আমরা সামান্তরিকটাকে জাস্ট কি করব? ক্ষেত্রফলটা বের করব। বের করার পর সেটাকে যে অর্ধেক করে দেই, সেটাকে যে আমরা অর্ধেক করে দেই, তাইলে ওইখান থেকে তো আমার লিটারেলি সামান্তরিকের কর্ণের সাপেক্ষে যে ক্ষেত্রফলটা লাগবে সেইটা আমি বের করে ফেলতে পারতেছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আসেন আমরা ম্যাথ করি, তাহলে আরো ইজি হয়ে যাবে। আমরা হচ্ছে ম্যাথ করি, তাহলে দেখবেন যে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমাকে বলছে সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বয় যথাক্রমে, আচ্ছা, তো দুইটা ভেক্টর দিয়ে দিছে আমাকে। একটা হচ্ছে এ ভেক্টর, মানটা হচ্ছে 3i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস হচ্ছে 5k ভেক্টর। এটা সামান্তরিকের একটা কর্ণ। সামান্তরিকের আরেকটা কর্ণকে বলছে তারা হচ্ছে বি ভেক্টর, এবং ওই যে বি ভেক্টরটা আছে সেটা বলছে আই ভেক্টর প্লাস 6j ভেক্টর প্লাস হচ্ছে মাইনাস কে ভেক্টর। তো সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে এত এত, ঠিক আছে? তো বলছে ক্ষেত্রফল নির্ণয় করো, এবং এটা আসছে কুয়েটে আসছিল এটা। এইচএসসি তো যথেষ্ট বার আসছে। তো এইচএসসি তে নর্মালি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির রিটেন কোশ্চেন গুলোই আসে। এইচএসসি তে কোশ্চেন যদি একটু ভালো করে, তাহলে দেখবেন ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন গুলো আরো 5-10 বছর আগে আসছে, ওই কোশ্চেন গুলোই ডিরেক্ট এইচএসসি তে তুলে দেয়। আচ্ছা, তো অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি। সো প্রথমে আমরা যেটা করব, এই ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে ক্রস গুণফলটা বের করব। তো ক্রস গুণফল আমি অনেক অনেক বার বের করছি, করতে করতে ক্লান্ত। এবার আমি পুরাটা করব না, এবার আমি সংক্ষেপে করব। তাহলে আই জে কে, তাহলে কম্পোনেন্ট গুলো যদি বসে, এটা হবে 3, এটা হবে 2, এটা হবে হচ্ছে 5, এটা হবে হচ্ছে 1, এটা হবে 6, এটা হবে -1। তো এইটা আপনি নিজে করবেন, এটা আপনি নিজে করবেন। নিজে আপনি যদি করেন এখান থেকে পাবেন হচ্ছে -28i ভেক্টর। এরপরে যদি ক্যালকুলেশন করি, ওকে, সো এখান থেকে আসবে হচ্ছে 6j ভেক্টর। আচ্ছা, না, 8j ভেক্টর আসবে। ক্যালকুলেশন করে দেখলাম 8j ভেক্টর, 3 6 18 প্লাস হচ্ছে 2, এখান থেকে আসবে হচ্ছে 20k ভেক্টর। দেখেন আপনি আমার মতো প্রো হয়ে গেলে ওই যে লাইনটি স্কিপ করে, দেখেন এখানে কিন্তু একটা লাইন আছে, বাট ওই লাইনটা স্কিপ করেও কিন্তু আমি সঠিক উত্তর লিখতে পারছি। ওই লাইনটা স্কিপ করে আমি সঠিক উত্তর লিখতে পারছি। বাট আপনি এতটা রিস্ক নিয়েন না, আপনি হচ্ছে ভেঙে ভেঙেই করেন। ভেঙে ভেঙেই রো কলাম বাদ দিয়ে নর্মাল নিয়মে যেভাবে করতে হয় ভেঙে ভেঙে করেন। দয়া করে ভুল করিয়েন না, ভুল না করাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যদিও এটা আসলে মড দেওয়া ঠিক হয় নাই, কারণ আমরা এখানে কি বের করছি, আমরা হচ্ছে ক্রস গুণফল বের করছি। এইবার আমরা এই যে ক্রস গুণফল আছে, এই ক্রস গুণফলের মডুলাসটা যদি প্রকৃতপক্ষে বের করতে চাই, তাইলে এটা হবে হচ্ছে -28 স্কোয়ার, এইটা হবে 8 স্কোয়ার, এইটা হবে হচ্ছে 20 স্কোয়ার। সো এইটা দয়া করে ক্যালকুলেটরে করবেন, এটা মুখে করার কোনো দরকার নাই। সো এইটা ক্যালকুলেটরে করলে আসবে হচ্ছে
35.32। কত আসবে রে মা? 35.32। তাহলে আমাকে যেহেতু কি বের করতে বলে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে ডেল, এবং কর্ণের সাপেক্ষে বলছে, কর্ণের সাপেক্ষে বলে আমি সিম্পলি নর্মাল নিয়মে করে সেটাকে কি করে দিব, অর্ধেক করে দিব। সো 35.32 কে আমি যদি অর্ধেক করে দেই, তাহলে এইটা হচ্ছে 17.5-এর একটু বেশি, মানে লেটস সে 17.66 টাইপের কিছু একটা আসবে। এবং এটা ক্ষেত্রফল যেহেতু স্কোয়ার, স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট মানে হচ্ছে বর্গ একক। স্কোয়ার ইউনিট মানে কি? স্কোয়ার ইউনিট মানে হচ্ছে বর্গ একক। এরপর ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন আসছে, বুঝছেন আশা করি, না বুঝার কিছু নাই, প্রেটি সিম্পল, প্রেটি মাচ সিম্পল। আচ্ছা, এরপর আমাকে বলছে ঢাকা বোর্ডে যে একটা এ ভেক্টর আছে, যেটা মানটা হচ্ছে আই ভেক্টর মাইনাস হচ্ছে 4j ভেক্টর মাইনাস কে ভেক্টর। ওকে, মাইনাস হচ্ছে কে ভেক্টর, এবং আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে আমার বি ভেক্টর, যেটা হচ্ছে -2i ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর। তাহলে এ ও বি ভেক্টর সামান্তরিকের, সামান্তরিকের, সামান্তরিকের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু নির্দেশ করলে, যদি আমার এই এ ভেক্টর এবং বি ভেক্টর সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে বলতে ক্ষেত্রফলের মানটা কত। সো এতক্ষণে আপনি যে বেসিক বুঝে থাকেন, তাহলে এইটা বের করা কোনো ব্যাপারই না, এটা অনেক ইজি পিজি ভাবে আমরা বের করতে পারবো। তো আমরা ডিটেইলি প্রথমে যেটা করব, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলটা বের করব। তা আবার সেই সেম জিনিস, আই জে কে কম্পোনেন্ট গুলো বসাইলে 1 -4 -1 -2 -1 1। সো এইখান থেকে আপনি যে ক্যালকুলেশন করেন, আমি ডিরেক্ট করব একবারে, এই বরাবর এইবার হচ্ছে আমি ঢেকে রাখলাম। সো ঢেকে রাখলে এখান থেকে আমি পাবো হচ্ছে -5i ভেক্টর, এই বরাবর হচ্ছে কাটলাম। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে, আমি একবারে করতেছি, আপনি একবারে করবেন না দয়া করে, প্লাস জে ভেক্টর, আর এই কাটা -1 +8। সো না না, -1 প্লাস আরেকটা মাইনাস মাইনাস, তাহলে -9k ভেক্টর ডিরেক্ট আমি করে ফেললাম। আর ক্ষেত্রফলটা হচ্ছে আমার এবার ইজি হবে, এই কারণে ইজি হবে যেটা আমাকে সন্নিহিত বাহু সাপেক্ষে বলতে অর্ধেক করার কোনো দরকার নাই, সন্নিহিত বাহু সাপেক্ষে বলার কারণে অর্ধেক করার কোনো দরকার নাই। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের আমি যে ক্রস গুণফলটা করছি, তাহলে মডুলাস করলে এটা হবে হচ্ছে -5 স্কোয়ার 1 স্কোয়ার, এবং এটা হবে হচ্ছে -9 স্কোয়ার। সো এটা দয়া করিয়ে আপনি হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট দিবেন, এটা হচ্ছে √107 আসবে, এরপরে যা আসবে তা এত স্কোয়ার ইউনিট, এত স্কোয়ার ইউনিট। সো দিস ইজ আওয়ার বেসিকলি ফাইনাল অ্যান্সার, সো দিস ইজ আওয়ার বেসিকলি ফাইনাল অ্যান্সার। সো বলেন বুঝতে পারছেন কিনা। সো আজকে আমরা যা যা পড়াইছি, আজকে নতুন কনসেপ্টে যাব না, এগুলো আমি একটু রিভিউ করে দেই। আজকে যা যা পড়ানো হয়েছে এগুলো একটু রিভিউ করে দেই। সামনের ক্লাসে নদী নৌকার ম্যাথ পড়াবো, নদী নৌকার পাশাপাশি কাল, ডাইভারজেন্স, ওইগুলো আছে, দিক, কোজাইন আছে। তো কালকে বলতে পরশু দিনের লেকচারটা ইন্টারেস্টিং হবে। পরশু দিনের লেকচারের পরে কনসেপ্ট গুলো মোটামুটি ভাবে আমরা প্রায় শেষ করে ফেলবো। তো আজকে আমরা হচ্ছে ডট গুণন দেখছি, যে দুইটা ভেক্টরকে আমরা যদি ডট গুণন করি, তাহলে কজ হচ্ছে ক্রিয়া করে, তাহলে পি এবং কিউ দুটা যে ভেক্টর হয়, তাহলে ডট গুণনটা হবে হচ্ছে পি কিউ কস থিটা। এরপর আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর যে দুটো ভেক্টর আমরা নেই, তাহলে ডট গুণন করলে আমরা যেহেতু জানি যে সমজাতীয় দুটো ভেক্টরকে ডট করলে 1 হয়, বিপরীত জাতীয় দুটো ভেক্টরকে ডট করলে 0 হয়, তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের আই ডট আই 1 হয়ে যাবে, জে ডট জে 1 হয়ে যাবে, কে ডট কে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে থাকলে এটা হচ্ছে আমার বাকি থাকবে, খুবই ইজি জিনিস। এরপর আমরা একটা জিনিস দেখছি যে দুইটা ভেক্টর যদি লম্ব হয়, তাহলে তাদেরকে, দুইটা ভেক্টর যদি লম্ব হয় এবং তাদেরকে আমরা যদি আলটিমেটলি ডট প্রোডাক্ট করি, তাহলে সেটা মানটা হবে হচ্ছে 0। কারণ কেন, cos 90 এর মানটা যেহেতু 0, আলটিমেটলি পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তো এটার উপর বেসিস করে আমরা ম্যাথ সলভ করছি, যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মানটা হয় 0। সেই শর্ত অ্যাপ্লাই করে এখান থেকে একটা আননোন ভ্যালু আমরা বের করছি। এরপর আমরা উপাংশ জিনিসটা হচ্ছে শিখলাম। এরপর আমরা লম্ব বিক্ষেপ জিনিসটা শিখছি, যে একটা জিনিসের উপর আরেকটা জিনিসের লম্ব বিক্ষেপ কিভাবে বের করতে হয়। দুইটা জিনিসকে আমরা ডট প্রোডাক্ট করব, করার পরে যার উপর বলবে সেটা দ্বারা হচ্ছে ভাগ করব, যার উপর বলবে সেটা দ্বারা হচ্ছে ভাগ করব, তাইলে আমরা এইভাবে লম্ব বিক্ষেপ বের করতে পারি। এরপর আমরা দেখলাম হচ্ছে উপাংশ। উপাংশ আরো ইজি, লম্ব বিক্ষেপের সাথে আমরা যেটা ইউনিট ভেক্টর গুণ করে দেই তাইলে হয়ে যায়। বি এর উপর এ এর উপাংশ আমরা কেমনে বের করব, এইটুকু হচ্ছে আমার লম্ব অভিক্ষেপের পার্ট, এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টরের পার্ট। সো এইটুক দুইটা একসাথে গুণ করে দিলেই কাজ শেষ।
তো এখানে দেখেন এ ডট বি, আর যেহেতু বি এর উপরে বলছি এটা দ্বারা হচ্ছে ভাগ করছি, এবং এটার সাথে একটা ইউনিট ভেক্টর গুণ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে কি করছি, একটা ইউনিট ভেক্টর হচ্ছে গুণ করে দিছি। এটার ক্ষেত্রে সেম। আর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কেমনে বের করতে হয়, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর বের হয়ে যায়। এবং মনে রাখবেন লম্ব উপাংশ অথবা লম্ব বিক্ষেপ বা উপাংশ, লম্ব বিক্ষেপ বা উপাংশ থেকে একটা ম্যাথ অবশ্যই আসবেই আসবে। এরপর আমরা মধ্যবর্তী কোণ বের করে দেখছি, যে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করতে পারি, যে cos থিটা ইকুয়াল হচ্ছে দুইটা ভেক্টরের নরমাল ডট গুণন এবং তাদের মানগুলার বা মান ভেক্টরের ডট গুণন, এইটা যে রেশিও বা অনুপাত, ওইখান থেকে আমরা চাইলে থিটার মানটা বের করতে পারি, যে cos ইনভার্সটাকে আমরা এই পাশে নিয়ে যাই। অনেক ইজি। এরপরে আমরা একটা ভালো একটা ম্যাথ দেখছিলাম, যে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে মধ্যবর্তী কোণটা কত বর্গ করে ক্যালকুলেশন করে এখান থেকে বের করে ফেলছি। এরপরে ক্রস গুণন আমরা দেখছি, যে ক্রস গুণন ক্ষেত্রে সাইন ক্রিয়া করে, এবং এটা যেটা ভেক্টর রাশি, যেটা ভেক্টর রাশিতে একটা দিক থাকে, কখন ক্লকওয়াইজ হবে কখন এন্টি ক্লকওয়াইজ হবে, এগুলো আমরা বুঝাইছি। এরপর দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, সমান্তরাল হইলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা হয় হচ্ছে 0। নরমাল নিয়মে ক্রস গুণফল করে আমরা ম্যাথ সলভ করছি। এরপর শর্টকাট নিয়মে কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। এরপর তিনটা ভেক্টর এক সমতুল্য শর্ত ছিল হচ্ছে, যদি তাদের ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা বের করলে 0 হয়, তাইলে তারা তিনটা ভেক্টর এক সমতুল্য হচ্ছে হবে। এরপরে আমরা তলের লম্ব একক বরাবর ভেক্টর বের করছি। এটার জন্য সূত্র আমরা হচ্ছে বের করছি, যে তলের লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করতে হয়। বের করার নিয়মটা অনেক ইজি, যে দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণফল করব, সেটাকে ক্রস গুণফলে যে মান আছে সেটা দ্বারা ভাগ দিব, তাইলেই কোন একটা তলের লম্ব বরাবর একক ভেক্টরটা হচ্ছে বের হয়ে যায়। এরপর আমরা ক্ষেত্রফল বের করা শিখছি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করা অনেক ইজি, দুইটা ভেক্টরকে গুণ করে অর্ধেক করে দিলে ত্রিভুজ হয়ে যাবে। সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে, একটা সন্নিহিত বাহুর ক্ষেত্রে, সন্নিহিত বাহুর ক্ষেত্রে সিম্পলি দুইটা যে বাহু আছে সেই দুটাকে ক্রস গুণফল করলেই হয়ে যাবে। আর কর্ণ যেহেতু সমান দুইটা খণ্ডে ভাগ করে, যদি কর্ণর মানগুলা দেওয়া থাকে ভেক্টর আকারে, তখন নরমাল প্রসেসে করে সেটাকে অর্ধেক করে দিতে হবে। এরপর আমরা দুইটা ম্যাথ প্র্যাকটিস করছি, এন্ড দ্যাট ওয়াজ আওয়ার টুডেস ক্লাস। আশা করি আজকে ক্লাসে সবকিছু বুঝতে পারছেন, সবকিছু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এবং পরবর্তী আরেকটা ক্লাস লাগবে, যেটা হবে পরশুদিন। অবশ্যই উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে নদী নৌকার ম্যাথগুলা, দিক কোসাইনের ম্যাথগুলা এবং ডাইভারজেন্স কার্ল, এগুলো সবকিছু ক্লিয়ার করে দিয়ে ভেক্টরটা হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে এনে আমরা বোর্ড কোশ্চেন সলভ করে শেষ করে দিব। সো আজকের লেকচারটা এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোয়েশ্চেন, কনফিউশন, এনিথিং আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার। আজকের জন্য এতটুকুই।